নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। আমরা চলে যাই আপনার ঘটনায়। আপনি বলছিলেন যে আপনার এলাকার একটা পুকুর খুব অদ্ভুত। আমি আগে একটু বলে রাখি যে আমার কাছেই আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আপনারা ঢাকার বাইরের ঘটনার জন্য অনেকেই রিকোয়েস্ট করেন। আজকে ম্যাক্সিমাম ঘটনাই কিন্তু ঢাকার বাইরের, এবং ওই জায়গার ঘটনাগুলো খুবই অদ্ভুত। আমি ঢাকায় বসে আপনার এই ঘটনাগুলো বিশ্বাস করা খুব কঠিন হবে, কিন্তু যারা এখানে ঘটনা বলছেন তারা খুব সেরকম কাছের মানুষের কাছ থেকে শুনেছেন, যাদেরকে তারা বিশ্বাস না করে কোনো উপায় নেই। আপনার যে গ্রামের যে পুকুর, এই পুকুরটার এলাকা কি, নাম কি, সেটা কোথায়, একটু আমাকে যদি জানাতেন। সেটা সবাই, আমাদের ওখানে সবাই চিনবে, নতুন ভারাঙ্গি ইউনিয়ন, নতুন ভারাঙ্গি গ্রাম আর কি, বেড়া থানা। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের আপনি ওইখানে কিভাবে, আপনার বাসা থেকে কত দূরে সেটা? সেটা আমার নানুর বাড়ি এলাকা, তো প্রায় 4-5 কিলো। 4-5 কিলো। ওকে, তাহলে আমরা শুনি আপনার ঘটনা। ঘটনাটা শুরু করার আগে আমি প্রথমে সব লিসেনারদের নতুন বছর শুরু দিতে চাই, শুভ নববর্ষ। আমাদের যে ওই পুকুরটা ছিল, পুকুরটা আমার বেশ অদ্ভুত আর কি। বিভিন্ন জনের কাছে বিভিন্ন ঘটনা শোনা যেত, যেমন কেউ কেউ দেখতো পুকুরের মাঝখানে পাতিল ভেসে উঠছে, স্বর্ণের পাতিল, এরকম জাতীয় কিছু ঘটনা ছিল আর কি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যে পুকুরের এক পাশে এক ব্যানারে 2007 সাল পর্যন্ত এখানে লেখা ছিল যে এখানে এক পিতার এক ছেলে নামা নিষেধ। যে এটা প্র্যাকটিক্যাল ঘটনা, প্র্যাকটিক্যাল আমরা না পেলে মুরব্বীর কাছ থেকে অনেক ঘটনা শুনি আর কি, কিন্তু প্র্যাকটিক্যালি এর কোনো প্রমাণ ছিল না। কিন্তু 2008 সালে এমন একটা ঘটনা ঘটে যেটা পুরো এলাকার মানুষ ভয় পেয়ে যায়। ওই দিন ইমন নামের, আমাদের এলাকার ইমন নামের একটি ছেলে পুকুরে গোসল করতে নামে এবং পুকুরে নিখোঁজ হয়ে যায়। তারপর এলাকার মানুষ অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো হদিস না পাওয়ার পর ওখানে যে পুকুরের মালিক মীর শাহেদ, তার অনুমতি ক্রমে পুকুরে জাল ফেলানো হয়, এবং জাল ফেলানোর পরে এই ছেলেটার লাশ পাওয়া যায়। এবং লাশটা খুব অদ্ভুত ছিল, যে তার পুরো শরীরে ক্ষত বিক্ষত দাগ ছিল, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল যে তার মাথাটা পুরো ঘুরানো ছিল আর কি। কিন্তু ওখানে সাধারণ মাছ চাষ করা হতো, কিন্তু কোনো মাছের পক্ষে এটা সম্ভব ছিল না। এই ঘটনা দেখার পর পুরো এলাকার একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। এক পিতার এক ছিল তো দূরের কথা, পুকুরে আর কেউ গোসল করতে নামে না, এবং পুকুরের আশেপাশে কেউ যেতে চাইতো না। তো ওই পুকুরের পাশে আরো 2-3টা পুকুর আছে, যেগুলো মালিক ওই পুকুর মাছ চাষ করতেন। আর ওই মাছ চাষ করতে রাতে পাহারা দেওয়ার জন্য 2জন লোক নিযুক্ত থাকতো রাতে পাহারা দেওয়ার জন্য। তো একজন এক রাত ডিউটি করতো এবং পরের জন অন্য রাত ডিউটি করতো। তো একদিন তারা সব বেশিরভাগই 3টা পুকুর পাহারা দিত, কিন্তু এই যে পুকুরটা, বড় পুকুরটা, ওটা পাহারা দেওয়ার দরকার ছিল না, কারণ ওখানে দিনেই বেশিরভাগ কেউ যেত না, রাত্রে কিভাবে যাবে। সো একদিন হঠাৎ করে ওই পুকুর থেকে রাত্রে হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। তো উনি তাড়াতাড়ি ওই পুকুরে গিয়ে দেখলেন যে একটা মেয়ে পুকুরে গোসল করতেছে। তিনি তো পুরো হতবাক, যে এখানে যে পুকুরে দিনের বেলাতে কেউ নামতে সাহস পায় না, রাত্রে কিভাবে একটা মেয়ে গোসল করতেছে। তখন তিনি মেয়েটার মুখে টর্চ মেরে ধরলেন, এই মেয়ে, এখানে কি করছো, ওঠো এখান থেকে। মেয়েটি তখন ওই লোকটার দিকে তাকালো, এবং ওই লোকটি আরো বলেছিল যে যখন মেয়েটি তার দিকে তাকালো, তিনি দেখলেন যে তার চোখের ভিতর কোনো চোখটা নেই আর কি। তো এটা দেখার পর তিনি বেশ ভয় পেয়ে যান, এবং ওই মেয়েটা আস্তে আস্তে নদী পুকুরের মাঝখানে চলে আসে এবং তলিয়ে যায় আর কি। তো উনি পুকুরের চারপাশে খুব আধা ঘন্টা যাবত খুঁজলেন, কিন্তু কোনো হদিস পেলেন না। তো এটা দেখে তিনি একটু ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যান। পরের দিন তার যে কলিগ ছিল, পরের দিন যা ডিউটি ছিল, তার সাথে ব্যাপারটা শেয়ার করে। তিনিও বলে যে না, আমিও তো এরকম দেখছি যে একটা মেয়ে হঠাৎ করে এসে রাত্রে তো পুকুরে গোসল করে। তো তারা বলল তাহলে যে ব্যাপারটা পুকুরের যে মালিক তার কাছে শেয়ার করি। তো তারা ব্যাপারটা তার সাথে শেয়ার করে, কিন্তু সে বলে যে পুকুরটা এই ব্যাপারে জেনে এলাকার মানুষ কিছু না জানে। এমনি আমার পুকুরটা অনেক দুর্নাম, ওই পুকুরটার বিভিন্ন ঘটনার কারণে ওই পুকুরে চাষকৃত মাছ সেটাও এলাকার মানুষ খেত না আর কি, ওটা বাইরে রপ্তানি হতো। তো বলতেছে এই জিনিসটা শেয়ার করার দরকার নেই, তোমরা চুপ থাকো। তো তার কিছুদিন পরে ঘটনা, ওই সব পুকুরে আর কি মাছের খাবার দেওয়ার জন্য প্রত্যেক পুকুরে একটা করে নৌকা থাকতো। বিশাল বড় বড় পুকুর ছিল, তো নৌকা থাকতো, এবং নৌকায় চড়ে চড়ে পুরো পুকুর যে খাবার দিতে হতো আর কি। তো প্রতিদিন সকাল এবং বিকালে খাবার দিত। তো ওই দিন
মানে 3টা পুকুর খাবার দেওয়ার পর যখন ওই বড় পুকুরটা খাবার দিতে যাবে রহিম চাচা, তো হঠাৎ মানে বিকাল হয়ে গেছে, একটু সন্ধ্যা আর কি চলে আসছে। তো উনি নৌকায় উঠে তাড়াতাড়ি খাবার দিতেছে মাছে। তো হঠাৎ করে তিনি একটা কান্নার আওয়াজ পেলেন। কি ব্যাপার, কান্নার আওয়াজ কি? এখন তিনি পিছের দিকে তাকাতে যে নৌকার এক পাশে একটা মহিলা বসে আছে, মহিলার চুলগুলো এলোমেলো এবং কোলে একটা বাচ্চা। সে বলতেছে, কি ব্যাপার নৌকা, তো আমি একাই ছিলাম, এখানে আবার কি? এটা দেখে তিনি খুব ভয় পায় যান এবং তখনই তিনি পানিতে ঝাঁপ দেয় আর কি। ঝাঁপ দেওয়ার পর মানে সাথে সাথে তীরে উঠবে আর কি। যখন তিনি ঘাটে উঠলেন, দেখেন যে ঘাটে ওই মহিলা একইভাবে বসে আছে এবং তার কোলে একটা বাচ্চা, এবং সে মহিলাটি কাঁদতেছে। তো এটা দেখার পর তিনি আবার নদীতে আবার করে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পর অপরপাতে যায়, কিন্তু তারপর তিনি দেখেন যে ওই একইভাবে মহিলা বসে আছে, মহিলা কোলে একটা বাচ্চা। এরকম ভাবে তিনি সাঁতার কাটতে কাটতে একসময় নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে যান। পরে তার ছেলে আর কি তাকে উদ্ধার করার পরে ওই দুজন আর ওই পুকুরে চাকরি করে না। পরে ওই পুকুরের যে মালিক, সেও আর ওই পুকুরটাতে মাছ টাছ চাষ করতো না। তার 3-4 বছর পর পুকুরটা আর কি ভরাট করা হয় আর কি, মানে মাটিতে ভরাট করা হয় এবং একটা ফিল্ডের মতো তৈরি হয়, যেখানে ছেলেরা এখনো ক্রিকেট খেলে আর কি। এখন তো ওখানে এখনো মানে যারা ক্রিকেট খেলছে, মানে সন্ধ্যার দিক ফিরছে, তারা এখনো দেখতে পায় যে একটা মহিলা ওই মাঠের চারপাশ দিয়ে সন্ধ্যার সময় ঘোরে এবং তার কোলে একটা বাচ্চা, পরনে সাদা কাপড় এবং চুলগুলো খুব এলোমেলো। এটা এখনো মানে দেখা যায় আর কি। ওকে, তো আমরা আসলে আমাদের মন সন্দেহ প্রবণ এবং আমরা সবসময় পজিটিভ যে জিনিসটা, পজিটিভ জিনিসটাতে আমরা নেগেটিভ জিনিসে বেশি বিশ্বাস করি এবং নেগেটিভ জিনিস আমরা আমাদের মাথায় আগে আসে। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে পুকুরে নৌকা চলবে কেন। তো উনি বলছিলেন যে এটা ওইখানকার খুব প্রসিদ্ধ পুকুর এবং এই পুকুরটা এত বিশাল যে সেখানে সেটা রক্ষণাবেক্ষণের জন্য বা মাছেদের খাবার দেওয়ার জন্য বা এইসব চাষাবাসের জন্য, মাছ চাষের জন্য সেখানে নৌকা নিয়ে, কয়টা নৌকা ছিল ভাই? 4টা পুকুরে 4টা নৌকা ছিল। 4টা পুকুরে 4টা নৌকা ছিল। তো এই হচ্ছে কাহিনী, একটু ভেঙে দিলাম আর কি। যাই হোক, আমি এবার আপনাদেরকে আমার কাছে পাঠানো একটা ঘটনা বলবো। আমি বেশ অনেক আগে স্কুলেই থাকতে বোধহয় সম্ভবত, বা স্কুলের শেষের দিকে হবে, আমি একটা বই পড়েছিলাম, যে বইটা আখতারুজ্জামান ইলিয়াসের, সম্ভবত খোয়াবনামা নাম ছিল বইটার, সম্ভবত খোয়াবনামায়, মানে আমি আখতারুজ্জামান ইলিয়াসের এই বই সম্ভবত যেখানে আমি এরকম ঘটনা পড়েছিলাম, সেখানে আমি পড়েছিলাম গজার মাছ নিয়ে একটা ব্যাপার, সেটা সম্ভবত চলনবিল এলাকায় ছিল। বাট এখন যে ঘটনাটা আমি পড়ছি সেটাও এইটাই সম্পর্কে। মনে হয় মাসুম ভাই মাছ সম্পর্কে জানেন, তাই না? এবং এটা হচ্ছে বিল অঞ্চলে এই মাছটা পাওয়া যায়। তো আমি যে ঘটনাটা পড়ছি সেটার নাম হচ্ছে, যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সিয়াম, এবং তিনি কালীগঞ্জ গাজীপুর থেকে আমাদের ঘটনাটা পাঠিয়েছেন। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাকে আমার ফ্রেন্ডের একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি শেয়ার করা মতো কিনা জানি না, তবে খুবই অদ্ভুত এবং কষ্টদায়ক। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ফ্রেন্ডের বাড়ি আমার পাশের গ্রামে, তার নামটা বলতে চাচ্ছি না। আমার ফ্রেন্ড খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল। সে ঢাকার একটা ইউনিভার্সিটিতে অনার্স করার জন্য ভর্তি হয়েছিল। ঘটনা ঘটে প্রথম রোজার ঈদের 7 দিন আগে, কোন এক রোজার ঈদের 7 দিন আগে তার নিজের বাড়িতেই ঘটনা ঘটে। এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে গজার মাছ নিয়ে অনেক প্রচলিত কাহিনী আছে। ঘটনাটি বলার আগে আমি গজার মাছ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে কিছু কিছু এলাকায় বর্ষাকালে মানুষ একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। বর্ষাকালে পানি খুব কাছে চলে আসে, তখন কিছু স্পেসিফিক জায়গায় কেউ কেউ দেখতে পান খুব বিশাল একটা গজার মাছ। মাছটা এতই বিশাল দেখতে যে কোনো মানুষ একা ভয়ে কাছে যেতে সাহস পায় না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওই মাছটার মাথায় লাল একটা ফোঁটা থাকে। সবাই বলে এটা কোনো সাধারণ মাছ না, এটা হলো দেবাংশী প্রজাতির মাছ। এই সমস্ত মাছকে কখনো আঘাত করতে হয় না। এখন আমি আমার মূল ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড, তার বড় ভাই ঢাকায় একসাথে স্টাডি করে। তারা ঈদের ছুটিতে তারা বাড়ি আসে। ঘটনার দিন তারা তারাবির নামাজ আদায় করে
তারপরে ফ্রেন্ড আর তার বড় ভাই প্ল্যান করে যে তারা রাত্রে টর্চ নিয়ে কোচ দিয়ে মাছ মারতে যাবে। এবং যে কথা সেই কাজ, বর্ষাকালে আমাদের গ্রামে কানায় কানায় পানিতে ভর্তি থাকে, কারণ তখন এইভাবে অনেকেই মাছ মারতে বের হয়। আমি নিজে এইভাবে মাছ মারি। তো তারা সেই টর্চ নিয়ে সেদিন মাছ মারতে গেল। ওই দিন তারা মাছ বেশি পাচ্ছিল না, তাই তারা প্ল্যান করলো আজ অনেক দূর পর্যন্ত তারা ঘুরবে। ঘুরতে ঘুরতে তারা হঠাৎ একটা জায়গায়, এবং সেই জায়গাটা বিশাল সাইজের একটা গজার মাছ দেখতে পায়। ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গায় এসে তারা একটা গজার মাছ দেখতে পায়, এবং আমার ফ্রেন্ডের বড় ভাই মাছের দিকে মাছটা দেখে অনেক ভয় পায়। বাট আমার ফ্রেন্ড তা ছিল খুব সাহসী, এবং সে সাহসের জন্যই আজ তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধবের এবং সবার চোখের জল ঝরে যায়। যাই হোক, তারা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। আমার বন্ধু তার বড় ভাইকে বলে যে এই মাছ কোচ দিয়ে মারা সম্ভব না, মাছ যখন এতই কাছে চলে এসছে তুমি বাড়ি যেয়ে জাল নিয়ে আসো, আমি এই জায়গায় মাছটাকে দেখে রাখছি। আমার ফ্রেন্ডের বড় ভাই জাল আনতে বাড়িতে গেল। ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 10-12 মিনিটের পথ। তো আমার ফ্রেন্ড ওই জায়গায় তার ভাইয়ের জন্য একা ওয়েট করতে লাগলো, এবং টর্চ দিয়ে মাছটা দেখে রাখছিল। হঠাৎ মাছটা একটু মুভ করতে শুরু করলো। মাছ তার বিশাল সাইজের ছিল, এবং মাছটা মুভ করায় আমার ফ্রেন্ড একটু ভয় পেয়েছিল, এবং মাছটা মুভ করে দূরে চলে যেতে লাগলো। তা দেখে আমার ফ্রেন্ড কোচ দিয়ে সজোরে মাছটির গায়ে আঘাত করে, কিন্তু কোথাও কোনো মাছ নেই। তার মনে হলো ও একটা ফাঁকা জায়গায় কোচ দিয়ে আঘাত করলো। তার মনে হলো যে মুহূর্তের মাঝে মাছটি ভ্যানিশ হয়ে গেল। আসলে তাদের বাড়ি গ্রামে হলেও অলওয়েজ তারা ঢাকায় লেখাপড়া করত। কোনটা শুভ কোনটা অশুভ এত কিছু সম্পর্কে তাদের জানা ছিল না। আমার ফ্রেন্ডের বড় ভাই জাল নিয়ে চলে আসে, কিন্তু এসে দেখলো তার ছোট ভাই মাথায় হাত দিয়ে বসে আছে ওই জায়গায়। ওর ভাই বলল যে মাছটা কই? ও বলল মাছটা চলে গেছে, অনেক চেষ্টা করেছিলাম বাট মারতে পারলাম না। তারপর তার ভাই বলল আজ অনেক মাছ ধরা হয়েছে, আর মারতে হবে না, এইবার বাড়ি চল। আসল ঘটনা তারপর, যা লিখতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। পরের দিন তাদের দুই ভাইয়েরই অনেক জ্বর হয়। আমার ফ্রেন্ডের জ্বরের সাথে রক্ত বমি শুরু হয়। ওই দিনই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। 3 দিন যাবত খুব সিরিয়াস ভাবে জ্বর, রক্ত বমি এবং লুজ মোশন হতে থাকে। ডক্টররা অনেক টেস্ট করে কোনো রোগ ধরতে পারে না। ঈদের 2 দিন আগে আমার ফ্রেন্ড মাঝে ডিসাইড করে যে সে বাড়ি আসবে এবং ঈদ করবে, তারপর আবার ট্রিটমেন্ট করাবে। আমি আগেই বলেছিলাম যে খুব সাহসী ছেলে ছিল সে। যথারীতি সে বাড়ি আসে, এবং ওই ঈদের দিনটা আমার অন্য সব ঈদের দিনের মতো শুরু হয়েছিল, এবং একসাথে আকাশটা একটু মেঘলা ছিল, খুব ভোরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। গোসল করে নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে ফোনটা অন করি, একটু পরেই আননোন নাম্বার থেকে একটা কল আসে। সিয়াম রুবেল মারা গেছে, বাদ জোহর তার জানাজা, তোমরা জানাজাতে এসো। এবং এই কথাটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের নিচে মাটি নেই, এবং ওর সিকনেসের কথা শুনেছিলাম, তাই বলে ঈদের দিনে। যাই হোক, ঘটনাটা এখনো শেষ হয়নি। ঈদের আগের দিন রাতে আমার ফ্রেন্ডের মা স্বপ্ন দেখে একটা বিশাল গজার মাছ। মাছটির মাথায় ছিল লাল ফোঁটা। তাদের বাড়ির পাশের বিল থেকে বলছে যে তার ছেলে তাকে আঘাত করেছিল, তার জন্য তার ছোট ছেলেকে সে নিয়ে গেছে। যদি বড় ছেলেকে সুস্থ দেখতে চায় তবে যেন অমুক দিনের মাঝে একটা মহিষ বা 5টা খাসি শিরনি খাওয়াইয়ে দেয়, এরকম একটা কথা বলে, এবং তার মার ঘুম ভেঙে যায়। এবং আমার ফ্রেন্ডের কাছে গিয়ে দেখে যে সব শেষ। আসলে বন্ধুরও
বন্ধুর বড় ভাইও খুব অসুস্থ ছিল এবং তার শরীরে অনেক জ্বর ছিল, এবং রুবেলের দাফন কাফন শেষ করে তার মা তার বড় ভাইকে জিজ্ঞেস করে যে গজার মাছের কথা। ওর ভাই তখন সব খুলে বলে। তারপর তার মা জিজ্ঞেস করে ওই মাছের মাথায় কি কিছু ছিল নাকি। তখন সে বলে যে ওই মাছের মাথায় ছিল অদ্ভুত রকমের লাল ফোঁটা, যা অনেকটাই সিঁদুরের মতো। এবং এটাই ছিল ঘটনা। এবং আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এটা লিখে তিনি ইমেল শেষ করেছেন। এবং যারা এই মাছ সম্পর্কে জানেন, আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভূত এফএম শোনেন আপনারা, ইভেন যারা ফুর্তি অ্যাপ দিয়ে দেশের বাইরে এবং দেশের ভেতরেও শুনছেন, তাদেরও হয়তো অনেকের পৈতৃক বাড়ি বা এখনো পর্যন্ত গ্রামে যাওয়া আসা আছে। কেউ যদি গজার মাছ সম্পর্কে জেনে থাকেন এবং এই মাছের এই ভয়াবহতা সম্পর্কে জেনে থাকেন, তবে ফেসবুকে অথবা SMS এর মাধ্যমে আপনারা আমাদের সেটা জানিয়ে দিতে পারেন। আমরা এই ফাঁকে ছোট্ট বিরতি নিয়ে আসি, আর এর মাঝখানে ফিরে এসে আপনাদের পাঠানো SMS গুলো পড়বো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 88.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমাকে সৃজনী এবং সৌরভ রাজশাহী থেকে লিখেছেন যে এই মাছটা অনেক ডেঞ্জারাস, এবং তারা মানে এই মাছটাই খেয়েছেন আপনারা, তাই বলছেন। অনেকেই আবার লিখছেন, আমি একটা দেখতে পেলাম ইকরাম না, এই মাছটা তাদের ফ্যামিলিতে খাওয়া নিষেধ, এটা অনেকে লিখছেন। পুনম আমাদেরকে লিখেছেন, এছাড়াও আমাদেরকে লিখেছেন জিয়ন, এবং আমাদেরকে লিখেছেন মুকুল, এবং আমাদেরকে লিখেছেন অনিক মল্লিক। আমাদেরকে জিয়ন লিখেছেন যে ভয় পাচ্ছি না, বুঝতে পারছি আপনি অনেক সাহসী। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইদিতা SMS করেছেন ময়মনসিং থেকে, এবং তিনি 2 সপ্তাহ পরে শুনছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সাথে রয়েছেন, এবং তিনি লিখেছেন বিলেটেড শুভ নববর্ষ ভূতাফন ফ্যামিলি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আপনাদেরকেও নববর্ষের, নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি নতুন বছরটা অনেক আনন্দে কাটবে। আয়ন আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম মিস করতে পারি না কেন, কারণ আমি এবং আমাদের ভূত এফএম টিম আপনাকে ভালোবাসি, আপনাদের সবাইকে প্রত্যেককে ভালোবাসি। দ্যাটস ওয়াই মিস করতে পারেন না, আর কিচ্ছু না। কারণ অনেক সময় আপনাদের অনেক ঘটনা শুনে ভালো লাগে, আবার অনেক ঘটনা শুনে হয়তো অতটা ভালো লাগে না, তারপরে আপনারা আমাদের সঙ্গে আছেন কেন, এই সম্পর্কের কারণে। জেরিন আমাদেরকে লিখেছেন ময়মনসিং থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি অমিয়া লিখেছেন, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি আদনান সিলেট থেকে। 2 মাস পর তিনি ভূত এফএম শুনছেন। ওয়েলকাম ব্যাক আদনান, আশা করছি এখন থেকে রেগুলার হবেন। আমাদেরকে এছাড়াও সোহাগ SMS করেছেন, ইয়েস গজার মাছ ইজ অলওয়েজ অ্যাভেলেবল আমাদের ভিলেজে, এবং তিনি বলছেন যত মাছ ধরে ভূতের গল্প গ্রামে শুনি 90% গজার মাছ নিয়ে। আচ্ছা, যত মাছ ধরা নিয়ে ভূতের গল্প তিনি শুনেছেন তার বেশিরভাগ 90% এই গজার মাছ নিয়ে, এবং তিনি খুব বলছেন এটা খুবই কমন আমাদের কাছে। আপনি কোথা থেকে লিখেছেন সেটা অবশ্য আমাদের লেখেননি, তাহলে আরো সুবিধা। তো মিল্টন আমাদের নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, হাউ আর ইউ, আই এম ব্যাক, ওয়েলকাম ব্যাক। এবং তিনি বলছেন খুবই ব্যস্ততার কারণে অনেকগুলো এপিসোড মিস করেছি, আমরাও আপনাকে মিস করেছি, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। ফিরোজ আমাদের ওয়াবদা থেকে লিখেছেন যে সব স্টোরিগুলো এখন পর্যন্ত ভালো হয়েছে। আমাদেরকে পার্থ সাহা লিখেছেন, এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে জেরিন, এছাড়াও রাজমিক, এছাড়াও পরাগ সহ আরো অনেকে আমাদের এখানে SMS করে যাচ্ছেন। আপনাদের ফেসবুকেও কিন্তু আপনারা অলরেডি অনেকে আমাদের সাথে এসে জয়েন করেছেন দেখতে পাচ্ছি, এবং অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি MD হুসাইন ইফতি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি
এছাড়াও এই মুহূর্তে এইখানে দেখতে পাচ্ছি শুভ ফেসবুকে আছেন আমাদের পেজে। এছাড়াও কৌশিক রয় আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি নিনাদ রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিফাত হাসান, এছাড়াও রকি হাসান, সুমাইয়া আক্তার, মুমু আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে লিখেছেন রবিউস সানি, শামীম, এছাড়াও ফারুক আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন নীরব, আমাদের সাথে রয়েছেন সামিরা সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাব আবারও আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথি তিনি যে ঘটনা বলবেন তার নামটাকে একটু আমরা জানি এবং তিনি তার নিজেকে নিয়ে একটা ঘটনা বলবেন। আমি বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে ঘটনাগুলো আমাদের কাছে শুনলে শুধু অস্বাভাবিকের আগে বিশ্বাস করতে কষ্ট হয়, বাট যারা বলছেন, যারা সাফারার তারা জানেন। আপনার নামটা একটু বলবেন, আপনি কোত্থেকে এসেছেন? আমি আসছি বসুন্ধরা থেকে, আর ঘটনাটা বিক্রমপুর। আমার নাম রহিমাক্তার ছিল। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। আমার সাথে ঘটছে যেটা, আমি আমার বাবা হুজুর ছিল গ্রামের এক কত বছর আগের ঘটনা এটা? কত বছর তো এটা আমার আইডিয়া নেই। তাও আপনার কোনো কত বছর? 40-50 বছর? না, এই এত বছর না তো, এই কারণ 20-25 বছর। আচ্ছা, শুনি। তারপরে আমার আব্বা ছিল দেশের ইমাম, মসজিদের ইমাম ছিল। আমার আবার আব্বা জিন কে যদি জিনে ধরতো, কোনো যে কোনো ঘটনা হইতো, আব্বা করতো, ভালো করতো। পাগল হয়ে যদি কেউ পাগল হয়ে যেত, বাইন্দা শিকল দেয়, সেটা ভালো করতো। তারপরে মানুষের বাচ্চা কাচ্চা হলে মরে যেত, করে, তো এটাও আব্বা করতো, তাবিজ টাবিজ দিত। অনেক তামিলদার ছিল আমার আব্বা। ঘটনায় আসি। তারপরে শুনেন, আমার আব্বা আমার ভাই বোন 5-6 জন মারা গেছে, আমার বড় একজন মেরে ফেলেছে এরকম জিনে। আব্বা কি করতো, ওই যে বিয়ে বাড়িতে মসজিদ ইমাম ছিল, বিয়ে বাড়িতে গরু জবর দিত, খাসি জবর দিত, এগুলোর জন্য আমার আব্বার যাইতে হইতো। যখন রাত্রে তখন আব্বা দিত, জবর দিত হুজুর, তার তো বাধ্য দিত, চাকরি তো তার দিত। তারপরে আব্বা এরকম দিতে দিতে আমাদের ফ্যামিলির ভিতরে আক্রমণ করতো, জিন এসে আক্রমণ করতো। আমার এক ছোট বোন এরকম রাত্রে শুয়েছে, ভালো, সকাল উঠা দেখে মেরে ফেলেছে, মারা গেছে। তারপরে আমার বড় একজন, সেও যে এরকম ভালো করে শুয়েছে, দেখে জান্নাতটা পাওয়া গেছে। আচ্ছা, আপনার সঙ্গে কি হয়েছিল? আপনাদের 6 জন মারা যাওয়ার আমারটা ছিল, আমার আব্বা যেখানে যাইতো সেখানে লয়ে যেত, এরকম আমার আব্বা যাইতো, আমি কান্না করতাম। তো ওদিন হঠাৎ নামাজ পড়তে আজান দিতে যাইবো, আমি উঠে গেছি, আমি বলছি আব্বা আমি তোমার সাথে যাবো। তা আব্বা নিয়ে গেছে পরে এই বাসাতে বেরিয়েছে পরে কি যে জঙ্গল টঙ্গল, ঢাকা তো জঙ্গল নেই, দেশ গ্রামে জঙ্গল দূর দূর থাকে অনেক। এরকম দূরে যেতে যেতে হঠাৎ আম বাগানের সামনে পড়ছে, দেখে অনেক আম টাম পড়ে রয়েছে। আব্বা কয়েকে অনেক সুন্দর সুন্দর আম পড়ছে, টুকায় তোমার দে, তুমি বাসায় নিয়ে পরে খাইও। পরে টুকাইছে, দেয় এরকম টুকাইতেছে, আর দেখি আওয়াজ আসতেছে, একটা জোরে জোরে আওয়াজ আসছে। তা আমি আব্বারে বললি আব্বা এরকম শব্দ কিসের দেখো তো। তাকায় দেখি দুই পাশে দুইটা অযোগ্য সাপ, একদম ফনা ধরে হয়েছে আমার কামড় দেওয়ার জন্য। পরে আব্বার বললি দেখো তো আব্বা, আব্বার দেখে অসুবিধা নাই, তুমি ভয় করো না, এগুলা কি আর আমি জানি সব, এগুলা তোমার বলতে হইব না। আর এরা যে কি জন্য আসছে, কি করতে চাই আমি জানি। তারপরে আমার আব্বা আমার হাত ধরে লয়ে গেছে, লয়ে যায় উজু করছে, আমার দাঁড়া করে রেখে উজু করার পরে পরে আমার রাখছে। আব্বা আজান দেওয়ার টাইম হয়ে গেছে, আজান দিতেছে ওই টাইমে। আর কি করছে, ওই সাপ রূপ বাদ দেয়া একটা দানবের মতন দেওয়ার মতো একটা রূপ ধরছে, এমন রূপ ধরছে যে দেখা যায় না, অনেক বড়, হাত পাও বড়, তাকাইলে বোঝা যায় না যে কি। তারপরে আব্বা তো আমার আজানো শেষ হয় না, আমি বলতে পারতেছি না, আর আমার হাত দিয়া বড় বড় হাত দিয়ে ধরতে চাইতেছে। তখন আব্বা আজান দিতেছে, আমি চুপ করে দিচ্ছি। পরে আজান শেষ হয়েছে, আজান শেষ হলে তো সালাম ফিরাইতে হয়, সালাম ফিরাই দেয় যে দুই পাশে দুইজন দাঁড়ায় আমার আক্রমণ করতেছে নেওয়ার জন্য। পরে আমার আব্বা তো আমার শরীর বন্ধ করে রাখছে।
পরে সালাম ফিরে বলছে যে, যত কিছুই করো তুমি, যত চেষ্টাই করো, কিচ্ছু করতে পারবে না। আমার মেয়ের আমি ওই ব্যবস্থা করে দিছি। এরকম করছে, পরে যে আজান শেষ হয়ে গেছে তখন তো আর কোনো সময় নেই, 11টা থাকতে পারে না, তখন এই গায়েব হয়ে গেছে। ওকে ওকে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার ছেলে এসছে আপনার সঙ্গে, এবং আপনার নামটা একটু বলেন যে আপনি কোথা থেকে এসছেন এবং আপনি কি করেন। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এসেছি বসুন্ধরা রেসিডেন্টাল এরিয়া থেকে। আমার নাম রাহুল খান। আর আপনি বলেন আপনার ঘটনা। আচ্ছা, তা ঘটনাটা আমার সাথে ঘটে আমার মামার এক ফ্রেন্ডের সাথে। তার নাম হচ্ছে বিনয়। সে এসেছে ইন্ডিয়া থেকে কিছুদিন হলো বাংলাদেশে। সো একদিন আমি আর আমার মামা সে ফ্রেন্ডের কাছে যাই। সো আমাদের সাথে ঘটনাটা শেয়ার করে সে। হঠাৎ করে ভূতাপ্রেমের কথা বলার পর সে আমাদের সাথে ঘটনাটা শেয়ার করে বলে যে তুমি এই ঘটনাটা ভূতাপ্রেমে শেয়ার করতে পারো। সো ঘটনাটা ঘটে ভাই রাসেল ভাই আজ থেকে আরো 10 বছর আগে, ইন্ডিয়া কলকাতাতে একটি জায়গায়। সো যার সাথে ঘটনাটা ঘটে সে আমাকে যেভাবে শেয়ার করেছে আমি তাদের ওই ঘটনাটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো যার সাথে ঘটনাটা ঘটে তার বাবা একজন সন্ন্যাসী ছিল এবং তার দাদা একজন সন্ন্যাসী ছিল। তারা 2 ভাই ছিল। সো সে একদিন সন্ন্যাসী হওয়ার জন্য ইচ্ছা জাগে তার মনে যে সন্ন্যাসী হবে। সে সন্ন্যাসী হওয়ার জন্য একজন তান্ত্রিকের কাছে যায়। তাদের এলাকারই একটা মন্দিরে সে তান্ত্রিকটা থাকতো, কালী মন্দিরে। সো যার পরে সেই তান্ত্রিকটাকে বলে যে বাবা আমি তো সন্ন্যাসী হতে চাই, তো আমার কি কি করা দরকার। তো তান্ত্রিক বলে তাকে যে তুমি যে সন্ন্যাসী হতে চাও এটা তো খুব কঠিন একটা কাজ। সন্ন্যাসী হতে হলে অনেক সাহস, অনেক কিছু দরকার আছে, সেটা তুমি পারবা না। সো তুমি শিখতে পারবা না, তোমার দ্বারা সম্ভব না, তুমি চলে যাও। তাকে ওইভাবে বলে তাড়িয়ে দাও। সন্ন্যাসী আপনি শিওর তো না? হ্যাঁ, সন্ন্যাসী আমি শিওর। আপনাকে এইভাবেই বলেছে? হ্যাঁ, আমাকে এইভাবে শেয়ার করে আছে। ওকে। সো সন্ন্যাসী সে বললো যে এভাবে তো তাড়িয়ে দেয়। এইভাবে সে প্রতিদিন আর কি তার কাছে শেখার জন্য, দীক্ষা নেওয়ার জন্য সে প্রতিদিন যেতে থাকে আর তাকে আর কি ওখান থেকে তাড়িয়ে দেয়। এমন করতে করতে একদিন সে তান্ত্রিকটা রাজি হলো তাকে দীক্ষা দেওয়ার জন্য। সো তাকে কিছু নিয়ম কানুন বলে দিল যে এরকম এরকম কিছু একটা বলে, ওটা আমার মনে আসতেছে না। সো ওরকম বলার পরে সে রাজি হলো। সো তাকে মন্দিরে বসালো। মন্দিরটা ছিল গঙ্গা নদীর মাঝখানে আর কি, চারপাশে পানি ছিল আর মাঝখানে মন্দিরটা ছিল। সো তাকে তার 2 হাতে 2টা কড়ির মালা দিয়ে দেয় এবং গলাতে একটা পরিয়ে দেয়। পরিয়ে তাকে কানের সামনে একটি সূরা শিখিয়ে দেয় যেটা সে গণনা করবে। তো এই পরিগুলো গুনবে আর সে সূরাটা পড়বে। সূরা না আর কি, মন্ত্রটা পড়বে। হ্যাঁ, মন্ত্রটা পড়বে। সো সে বলল, আর এগুলা করার আগে তাকে ডাইরেক্ট বলে দেয় যখন তুমি মন্ত্রটা আর কি শুরু করবা, তপস্যাটা শুরু করবা, তুমি কোনোভাবে চোখ খুলবা না। তোমার সামনে অনেক ভয়ঙ্কর জিনিস আসবে, অনেক কিছু করার চেষ্টা করবে, বা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কোনোভাবেই হার মানবা না, একদম শেষ করে চোখ খুলবা। সো ঠিক আছে, সে ডান। সো সে ওই মন্ত্রটা যেটা কানে কানে বলে দিয়েছিল সে তান্ত্রিকটা, সেটা জপতে থাকে এবং ওই কড়িগুলো গুনতে থাকে। তাকে বলে 102 পর্যন্ত গুনতে। সো সে যখন 10 থেকে 15টার মাঝে গেছে গুনতে গুনতে, তখন সে দেখতে পেল যে অনেক দূর থেকে ওই পানির একদম শেষের দিক থেকে একজন দানবের মতো কালো 2 হাতে 2টা মানুষের পল্লা নিয়ে আর কি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। সো ওই দানবটা আসার সাথে সাথে আরো দেখতেছে যে তার সামনে আরো ভয়ঙ্কর কিছু আসতেছে, যেরকম বাঘ, সাপ, এরকম অনেক কিছু আরো আসতেছে। তো আস্তে আস্তে সে কোন রকম ভাবে কন্ট্রোল করে রাখছে নিজেকে, অনেক ভয় পেতেছিল। যখন সে একদম 50-এর দিকে আসে ওই মালাটা জপতে জপতে, তখন সে দেখতে পারে তার পাশে যে পানিগুলো ছিল সেগুলো 60 থেকে 70 ফিট আর কি উপরে উঠে গেছে রাসূল। ঠিক আছে। তো সেই ভয়ে আর কি করবে, ওইখানে কি জপতে থাকবে নাকি চলে যাবে, এটা সে ভয়ে ওইখানে নাই। যখন দেখে সে পানিগুলো তার উপরে একদম পড়তে নিচ্ছে,
তখনই সে আর কি ওই যেগুলা মালা টালা দিছিল ওগুলা ফালাই ওই মন্দির থেকে ভেগে চলে যায়। তো যাওয়ার পর ওই ওই তান্ত্রিকের সাথে আর কোনো দেখা টাকা কিছুই করেনি। তো যেদিন রাতে আর কি সে বাসায় চলে যায়, ওদিন রাতে সে স্বপ্নে দেখতেছে সেই যে কালীটা ছিল আসতেছিল, যে সে তাকে আর কি অনেক রকমের কি আর কি ভয়ঙ্কর কিছু বলতেছিল এবং ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, যেখানে যায় শুধু ওই কালীকে দেখতে পায়। সো এইভাবে সে অনেক টেনশনে পড়ে গেল যে এটা কি হচ্ছে। সো সে তান্ত্রিকের কাছে সে আবার ব্যাক করে যা বলে যে বাবা আমার সাথে তো এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমি আর কি করবো, এই প্রবলেমের সলভ কিভাবে পাবো। তো সে তান্ত্রিক বললো তোমাকে তো আমি বারবার বলে দিয়েছি যে তোমাকে যে জিনিসটা আমি করতে দিয়েছি এটা তুমি মাঝখানে রেখে চলে যেতে পারবা না। তো সে বললো যে আচ্ছা বাবা যা হয়েছে আমার ভুল হয়েছে, সো আপনি আমাকে বলেন এই জায়গা থেকে আমি কিভাবে রক্ষা পাবো। সো সে তান্ত্রিক বললো এটা রক্ষা পাওয়ার একটি সিস্টেম আছে, যে তুমি যেখান থেকে সেই জিনিসটা রেখে গেছো ওইখান থেকে তোমার আবার স্টার্ট করতে হবে। সো সে বললো আচ্ছা ঠিক আছে বাবা আমি রাজি আছি। তো এবার বাবা তাকে ডাইরেক্ট সাবধান করে দিল, এবার যদি তুমি ছেড়ে চলে যাও সেই ধ্যান থেকে, তা তোমার লাইফে আর কি হবে এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, বাট তোমার অনেক বড় একটা ক্ষতি হবে। সো সে বললো যে ঠিক আছে বাবা আমি যাই করবো, এবার আর যাবো না, যাই আসবে। সো সে আবার ওই 50 থেকে গণনা করা শুরু করলো, করতে 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 যখন 100-100 কাছাকাছি চলে আসছে, তখন দেখতেছে সেই যে কালীটা আর কি অনেক দূরে ছিল আসতেছিল কাছে, একদম কাছাকাছি এসে পড়েছে। আসার পরে তার হাতে যে দুটো কল্লা ছিল ওই কল্লা দুটো তার সামনে রেখে চুপচাপ আবার যেভাবে এসেছিল সেভাবে চলে যাওয়ার পরে সে আর কি সেই ধ্যানটা পূরণ করে তার ওই বাবাকে বললো, ওই তান্ত্রিককে বললো যে বাবা আমি এরকম এরকম দেখলাম, আমার সামনে এসে সে কল্লা দুটো রেখে সে দানবের মতো আর কি জিনিসটা চলে গেল। তারপর বললো যে তুমি যে পরীক্ষাটা দিছিলাম তোমাকে আমি, সেই পরীক্ষাতে তুমি পাশ করেছো, তোমার আরেকটা কাজ করতে হবে, এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সম্পূর্ণভাবে সন্ন্যাসী হতে পারবা। তো সেটা কি, তাকে বললো যে এরকম বুধবার রাতে 12টা ঠিক 12:30 বাজে যদি কোনো রকমের এই যে, কি বলে এটাকে, যে শ্মশান ঘাটে মানুষকে পোড়ানো হয় তখন তুমি ওইখানে যেয়ে এক জায়গায় লুকিয়ে থাকবা। সো যখন ওই মানুষকে পুড়িয়ে চলে যাবে তারা, তখন তুমি আর কি ওইখান থেকে ওই ছাই একটা লাল কালারের কাপড় দিয়ে দেয়, ওই ছাইগুলো লাল কাপড়ে বেঁধে নিয়ে আসবা বাসায়। তারপর সে ওই কাজ করে যেভাবে বলে দিয়েছে ওই তান্ত্রিক। নিয়ে আসার পরে আর কি ওই যে ছাইগুলো থাকে আর কি মানুষের, ওগুলা রাত ঠিক 3:30 বাজে তাকে বলেছে যে পানির সাথে মিশিয়ে ওটা খেয়ে ফেলতে হবে। তো সে যেভাবে বলে দিয়েছে তান্ত্রিক সেভাবে করে, খাওয়ার পরে সেই পরের দিন ওই তান্ত্রিককে যা বলে বাবা আমি এরকম এরকম আপনি যেভাবে বলে দিয়েছিলেন আমি সেভাবে করেছি। তো এভাবে সে আর কি ওই যে যা শিক্ষা দিছিল তান্ত্রিক ওইভাবে করার পর আর কি তার পরে অনেক ফ্যামিলিতে প্রবলেম হয়, যেরকম তার বাবা মারা যায়, তার 2 দিন পরে তার 1 সপ্তাহ পর তার আপন ছোট ভাই সেও মারা যায়। তারপর সে তার যে একটা ছিল সন্ন্যাসী হওয়ার যে একটা ইচ্ছা ছিল, এগুলো হওয়ার পর তার সন্ন্যাসী হওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তারপর সে আর কি যা করেছিল ওগুলোর জন্য সে বাবার কাছে যা মাপ চায়, বাট সে সন্ন্যাসী আর হতে পারেনি এত কষ্ট করার পরে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের কাছে একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমরা একটু পড়তে চাই। যিনি লিখছেন তাকে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা চেয়েছিলাম যে স্টুডিওতে আসবেন, কিন্তু সবসময় তিনি থাকেন না, যার জন্য আপনারা পেশার কথাটা শুনলে বুঝতে পারবেন। তো তার ঘটনাটা আমরা পড়ছি, তিনি যেভাবে লিখেছেন তিনি সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান, আমি পেশায় একজন ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার হিসেবে জাহাজে চাকরি করছি। পেশাগত কারণে আমার অনেক বিদেশি বন্ধু আছে। আমি ভূত জিন ছোটবেলা থেকেই আমি জিন বিশ্বাস করি, কারণ আমার পুরো পরিবারের সাথে অনেক ঘটনা ঘটে বলে সবসময় চেষ্টা করি এটা সম্পর্কে জানতে। এই কারণে অনেক দেশের সত্যি ঘটনা আমি জানি এবং আমি সব আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমার মেইল যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমারটা পড়ে শোনাবেন। আজ পর্যন্ত আপনাদের কোনো এপিসোড আমি রেডিওতে শুনিনি। আমি
ডাউনলোড করে শুনেছি। বর্তমানে আমি 302টা এপিসোড আমার কাছে আছে। আমি কতটুকু ভালোবাসি ভূত এফএম আশা করছি আপনাদের আর বলতে হবে না। ভূত এফএম এর সবচেয়ে কষ্টের সময় হলো যখন আপনি বলেন যে আজকের সময় শেষ। ঘটনা চলে যাচ্ছি। প্রথমে আসা যাক আমার সাথে ঘটা কাহিনীগুলো বলি। আমি তখন 4th ইঞ্জিনিয়ার জাহাজে মেইন এসির কাজ শেষ হয় এবং পরিদর্শন করার জন্য আমি যাই। 10 মিনিট পর এসি বিকট শব্দে ভেঙে যায়। আমার অবস্থা খুব খারাপ। তখন আমরা এমিরেটস থেকে শারজাহ বন্দরে বেহুশ অবস্থায় আমাকে একটা হসপিটালের নাম বলেছেন, কুয়েতি একটা হসপিটাল। নাম বলা যাবে না, আমি বুঝতে পারছি না আপনার কথা। তো উনি বলছেন যে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অনেকগুলি সরকারি ডাক্তারের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছে রুনাই নামের একজন এবং খুব সুন্দরী একজন, এবং তিনি ভারতের একটি মেয়ে, 22 থেকে 24 বছরের বেশি হবে না। তাকে এমন কেউ নেই যে পছন্দ করতো না। সে খুব মিশুক এবং হাসি খুশি। এটা কি আমরা অডিও ক্লিপ পড়েছি? না, এটা মনে হয় আমি আগে পড়িনি, কারণ আমি আজকের অন্যভাবে নামিয়েছি এটা, এবং এটা পড়ি নাই। এবং দেখা গেল যে তার আগে অনেকগুলি ভালো গুণের মধ্যে একটা খারাপ গুণ ছিল, সে খুব বাজি ধরতো। আচ্ছা, এটা মনে হয় আমরা পড়েছি, তাহলে এটা আমরা বাদ দিই, বরং আমরা অন্য ঘটনায় যাই। তো আমাদের কাছে আরো এই মুহূর্তে বেশ কিছু ঘটনা আছে যেগুলো আপনারা পাঠিয়েছেন, এবং আপনাদের সেই ঘটনাগুলো আমরা শোনাতে পারবো। তবে তার আগে ছোট্ট একটা অ্যাড ব্রেকে যেতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি এবং আপনাদের কাছে নিয়ে আসছি। সরি, আমি পুরনো একটা ঘটনা আরো একবার পড়ার জন্য দুঃখিত। সো চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Returning from আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে বোধ এফএম এর সকল লিসেনার্সকে আমার সালাম। আমি আজকে আপনাদের সাথে একটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। প্রথমেই আমার নামটা বলি। আমার নাম হচ্ছে কাজী লিপুর রহমান। আমি মালয়েশিয়া লাঙ্কাবিতে আছি গত 2 বছর ধরে। আমি এখানকার কোন একটা প্রথম সারির হোটেলে গেস্ট সার্ভিস অফিসার হিসেবে নিয়োজিত আছি। তো আমার ঘটনাটা আমার হোটেল কেন্দ্রিক। তো আসলে অনেকেই দেখি যে মনে করে যে লাক্সারি হোটেল, এখানে কি থাকতে পারে, বা এত সুন্দর জাঁকজমকের আড়ালেও অনেক কিছুই ঘটে আমাদের এখানে, যেটা নাকি আমরা সবসময়, আমরা যারা স্টাফ আছি এখানে সবসময় এক্সপিরিয়েন্স করে থাকি। শুধু এটা না, আমি এর আগেও আরো 4টা হোটেলে কাজ করছি। তো সব জায়গার এক্সপিরিয়েন্সই আমার মোটামুটি আছে, কারণ এখানে অনেক দেশের অনেক রকম গেস্ট আসে। অনেকে আসে ফিরে যায়, আবার অনেক আসে এরকমও যারা নাকি কখনোই ফিরে না, যাদের বডিটাই নাকি শুধুমাত্র দেশে বা নিজের ঘরে চলে যায়, কিন্তু আমরা যতটুকু জানি যে তাদের আত্মাটা এখানেই থেকে যায়। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে যেটা ঘটছে, সেটা আমাদের বিশ্বের কোন একটা সেলিব্রিটিকে নিয়ে, যে নাকি এখানে মারা গেছে প্রায় 1.5 মাস যাবত হয়েছে সে মারা গেছে এখানে। তো উনি আমাদের সাথে আমাদের হোটেলে ছিল প্রায় 1 মাসের মতো। তো আমরা মূলত, যেহেতু গেস্ট সার্ভিস অফিসার, সেহেতু আমাদের সবসময় গেস্ট স্যাটিসফ্যাকশনের একটা খবরাখবর রাখতে হয়, গেস্টের সাথে কমিউনিকেট করতে হয়। সো এমন একদিন আমি তার সাথে কথা বলছি। তো কথায় কথা আমি যখন জিজ্ঞেস করলাম তাকে যে উনি কেমন আছে, কিভাবে তার দিন কাটতেছে, বা আমাদের এখানে ভালো লাগতেছে কিনা, বা কোনো কিছু তার জন্য আমরা করতে পারি কিনা, সে আমাকে একটা রিপ্লাই করলো যে আই উইশ আই কুড ডাই হিয়ার বিকজ ইটস এ লাভলি প্লেস এন্ড ইটস অসম। I have a nice relaxing day here. So আমি কথাটা তেমন একটা গুরুত্বের সাথে না নিয়ে, এটা নর্মালি সব রকমের গেস্টেরা এরকম বলে যে তারা খুবই ভালো আছে, কিন্তু এরকম কমেন্ট প্রথমবার পাইছিলাম। তো যা হোক, যেদিন নাকি তার চেক আউট হয়ে যাওয়ার কথা আমাদের হোটেল থেকে, আমি হোটেলে বাইরে ছিলাম, আমার বন্ধ ছিল। তো 1 সপ্তাহের বন্ধ আমি বাইরে ছিলাম। তো উনি যখন নাকি চেক আউট করবে, তার আধা ঘন্টা আগে উনি আমাদের বিচে যায়। বিচের থেকে তাকে
পরবর্তীতে পাওয়া যায় মৃত, যখন নাকি বিচের আশেপাশে আরো অনেক লোক যখন নাকি দেখে তারা, তখন আমরা তাদেরকে মৃত পাই। তারপর আমাদের ডাক্তার আসা তাকে মৃত ঘোষণা করে। তো যাই হোক, আমি তখন এখানে ছিলাম না। তো 1 সপ্তাহ পরে যখন আমি ব্যাক করি, তো তখন আমি তো একটা কাজে আমার ওই ভিলাতেই, যে যে উনি যেখানে মারা গেছে ওই ভিলাটাতেই আমার কাজের জন্য আমাকে রাত্রে 2টা কি 2:30 পর্যন্ত এখানে থাকতে হয়। তো ওইখানে তেমন কিছু হয় নাই। তো বাসায় গেলাম, বাসায় যায় যখন নাকি ফ্রেশ হয়ে ঘুমালাম, তো রাত্রের বেলা স্বপ্ন দেখলাম যে কিছু একটা আমাকে আমার সাথে আর কি ফাইট করার চেষ্টা করতেছে, লাইক সামথিং লাইক, কি বলবো, যদি বলি যে হিউম্যান সেটা তো ভুল, যদি বলি যে এটা একটা অ্যানিমেল সেটাও তো ভুল। এটা ছিল একটা মানুষ আর পশু মিশ্রিত কোন একটা কিছু, যেটা নাকি আমি স্পষ্ট আমি মনে করতে পারতেছি। তো ওনার সাথে আমার অনেকক্ষণ ওই জিনিসটার সাথে আমার অনেকক্ষণ ফাইট হয়। পরবর্তীতে যখন ঘুম ভাঙে, তখন আমি আমার মুখের মধ্যে এতগুলা চুল, যেটা নাকি আমার মুখ থেকে বের হয়। তো রাসেল ভাই, আমার চুল তেমন বড় না, প্লাস আমি আমার রুমে একাই থাকি। তো আর ওই চুলটা ছিল কোনো মেয়ের, যেটা নাকি যে চুলটার সাইজ হবে প্রায় মিনিমাম 3-3.5 ফিট। তো যাই হোক, এটা ডে 1 ছিল। তো পরবর্তীতে তারপরের দিন যখন নাকি আমি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিছি, বাট আমি আমার চেহারাটা খেয়াল করি নাই। পরবর্তী যখন আগে ডিউটিতে আসলাম, তখন আমি দেখলাম যে আমার কলিগস আমাকে বলতেছে যে তোমার চেহারার মধ্যে খামসি কিসের। তো আমার চেহারার মধ্যে একটা খামসির দাগ ছিল, যেটা নাকি প্রায় অনেক বড়, প্রায় 3 থেকে 4 সেন্টিমিটারের মতো হবে, 4 থেকে 5 সেন্টিমিটারের মতো হবে। এরকম 2টা 4-এর আঁচড় আমার চেহারায়। সো তারপরও ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। তো আমি কাউকে কিছু বলি নাই। প্লাস খামসির দাগের জন্য সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কি কারণে এরকম হলো, যে চেহারার মধ্যে এরকম একটা খামসির দাগ। তো আমি সবাই বলছি হয়তো বা রাত্রে ঘুমাইছি কোনো না কোনো কিছুর সাথে হোঁচট খায়, বা আমার শাড়ির আঁচড়ে হয়তো বা ছিলে গেছে। তারপরে সেদিন রাত্রেবেলায় আমার সাথে ওই ডক্টরের সাথে দেখা হয়, যে ডাক্তার নাকি ওই মহিলাকে যে ক্যারি করছে, তাকে এখান থেকে হসপিটাল পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে উনি তো কথোপকথনে ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হওয়ার পরে, যেহেতু আমি অপডেটে ছিলাম, তো উনি এই কেসটা ডিল করছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি কন্ডিশন আছে এখন, বা ওনাকে দেশে ফেরত পাঠানো হয়েছে কিনা এখনো পর্যন্ত। তো কথায় কথায় বললো যে হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, বাট একটা জিনিস, যে ওনার সাথে নাকি বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাকি তার ফেস করতে হইতেছে। যেমন উনি গাড়ি ড্রাইভ করতে থাকে, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কোনো কারণ ছাড়া, ঠিক আছে, মধ্যরাতে, বা তারপরে একটা সাউন্ড ওনার কানে সবসময় বাজে, যেটা নাকি বলতে পারেন যে উনিকে বলতেছে, ওই ডাক্তারকে বলতেছে ওই মহিলা, যে জাস্ট লিভ মি অ্যালোন, ডোন্ট গিভ মি মোর হ্যারাসমেন্ট, সামথিং লাইক দ্যাট। জাস্ট নার্সটা শুধু এতটুকু বুঝতে পারতেছে যে উনি বলতেছে যে আমার বডিটাকে নিয়ে যাতে বেশি একটা নাড়াচাড়া করা না হয়, আমার ফ্যামিলির কাছে আমার বডিটা পাঠিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় এক্সপিরিয়েন্স। তো আমি আমার ঘটনার সাথে ব্যাপারটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম, তো কিছুই হয় নাই। যা হোক, তারপরের 3 দিন থেকে 4 দিন পরের ঘটনা, সেটা আমি যখন নাকি ওই রুমটার মধ্যে আমার যাইতে হয়, যেহেতু ওই রুমটা ভ্যাকেন্ট ছিল, তো আমি গেছি রুমটার মধ্যে। তো এক সময় আমি দেখলাম যে বাহিরে আমাদের পুরো ভিলাটাই একটা গ্লাস দিয়ে বানানো। সো বাইরে আর ভিলার পিছন থেকে শুরু কইরা প্রায় 12 থেকে 15 কিলোমিটার এরিয়া বিস্তৃত, শুধুমাত্র শুধু জঙ্গল। এরপরে ভর্তিতে আবার সমুদ্র। তো এর মাঝখানে আর কিছু নাই, জঙ্গল ছাড়া। ভিলার পিছন থেকে জঙ্গল শুরু। তো আমি দেখলাম যে কেউ একজন, ঠিক আছে, তো উনি লাইট নিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করতেছে। তো আমার কাছে ব্যাপারটা, এত রাত্রেবেলা, প্রায় তখন বাজে ভাই 12:30 কি 1টা বাজে তখন। তো তখন আমি এত রাত্রেবেলা কে টর্চ লাইট নিয়ে এখানে ঘুরতেছে, সিকিউরিটি তো আসার কথা না এখানে। তো পরবর্তীতে আমি রুম থেকে বের হইতেই নাই, আমি আবার ব্যাক করছি আমার রুমে, আই মিন দ্য ভিলাতে। তখন দেখলাম যে ওই লোকটা আবারও, ঠিক আছে, একটা মহিলা আকৃতি, ঠিক আছে, আমি একটু বুঝতে পারতেছি সে মহিলা, বা কি খুঁজতেছে আমি জানি না। তো ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে আবার বের হয়েছি আমি। তো আমি তার সাথে সাথে সিকিউরিটিকে কল দিছি। সিকিউরিটি কল দেওয়ার পরে তারা এখানে আসার পরে
কেউ কিছুই নাই। তো ওই দিন ওইখান থেকে আমরা চলে যাই সবাই। তো তারপরের দিন দুপুরবেলা তো আমার কাছে একটু একটু ব্যতিক্রম লাগে। তো আমি সিকিউরিটিকে বলি যে তুমি একটু এখানে যাও, যা দেখো এখানে কি আছে। আর ওই লোকটা কি বা খুঁজতেছিল, যদি হয়তোবা পায়ের কোনো ছাপ টাপ থাকতে পারে। তো জঙ্গলের মধ্যে এরকম ভাবে স্বাভাবিকভাবে মানুষ আসা তো এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। তো তারা এখানে যায়, যাওয়ার পরে সেখান থেকে পাওয়া যায় ওই ওই যে মহিলা ছিল ওই মহিলার একটা লকেট, যেটার মধ্যে নাকি তার ছেলের আর তার মেয়ের ছবি ছিল। এটাই অস্বাভাবিক ব্যাপার যে ওই লকেটটা ওইখান থেকে ওইখানে আর জঙ্গলে কিভাবে গেল, বা উনি কি মৃত্যুর আগে কি উনি কি ওইখানে ছুঁড়ে ফেলছিল নাকি, সেটা আমরা এখনো জানি না। তো আমরা এটা পুলিশের কাছে হস্তান্তর করি সবকিছু এভরিথিং। তো এখনো পর্যন্ত তো মাঝে মধ্যেই এরকম কিছু আমরা দেখি যে কিছু একটা জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, বা ভিলার ভিতরেও হাঁটাহাঁটি করে। ঠিক আছে, যখন নাকি ভিলাটা ভ্যাকেন্ট থাকে নর্মালি আমরা বাইরে থেকে শুনতে পাই যে কেউ সুইমিং পুলে গোসল করতেছে, বা যখন নাকি আমরা ভিতরে আসি তো এখানে কিছুই নাই। তো আমরা পাই যে পানি নড়াচড়া করতেছে, বাট এখানে কি আছে বা কিছুই নাই। সো আমাদের ডোরগুলো সবকিছু ম্যাগনেটিক লক। তো সিম্পলি কোনো কেউ ভিলায় ঢোকার মতো কারো কোনো ক্যাপাসিটি নাই, কোনো ওয়ে নাই। তো ভাইয়া এটাই শুরু না আমার জীবনে, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স না, হয়তো বা এটাই শেষ না। আমার জীবনে অনেক ঘটনা এরকম ঘটছে যেগুলো নাকি আমি সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন নাকি আমি দেশে ফিরবো অবশ্যই চেষ্টা করবো ভূত এফএম এর সাথে, ভূত এফএম টিমের সাথে সরাসরি ভাবে যদি সবাইকে আমার ঘটনাগুলো শেয়ার করতে পারি তখন আরো ভালো লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার আজকের মতো ঘটনা। তো আমি যেহেতু আরো 4টা হোটেলে কাজ করছি এর আগে, সব জায়গারই মোটামুটি ভয়াবহ ঘটনা আমার জানা আছে, আমার এক্সপিরিয়েন্স করা আছে। তো ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফিজ। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এলাম আমি রাসেল। শুনছেন সব সময় রেডিও 48.4 FM। আর একটা ঘটনা পড়তে আর পড়া হলো না, কারণ ঘটনাটা আমরা আগেও পড়েছি। তো তার আগে কিছু SMS পড়ে আসি। নতুন একটা ঘটনা পড়ার আগে আমি দেখতে পাচ্ছি যে আমাদের SMS করেছেন মৃদুল রহমান, এবং তিনি বলছেন যে আমার আপুরা জুই, ফাতেমা এবং মাহি একসাথে আমরা শুনছি ছাদে বসে। গরমের সময় এটা একটা মজা যে যদি ছাদে আপনার যাওয়ার কোনো অপশন থাকে তাহলে সেখানে বসে বেশ মজা করে ভূত এফএম শুনতে পারবেন। জিকো আমাদের SMS করেছেন 3 বছর আগে তিনি একটা গজার মাছ ধরেছিলেন এবং তার সারা গায়ে সাদা সাদা ফোঁটা তিনি দেখেছিলেন। আমাদেরকে এছাড়াও নারায়ণগঞ্জ থেকে দিন ইসলাম SMS করেছেন এবং তিনি বলছেন যে তারা একটা অন্ধকার রুমে শুনছেন। মুনতাসির এবং তার ওয়াইফ ঐশী ভূত এফএমের সাথে আছেন এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। সুপ্ত ময়মনসিংহ থেকে লিখেছেন যে ভূত এফএম ইজ অলওয়েজ সামথিং স্পেশাল অ্যান্ড ভূত এফএম অসম, তাই তিনি লিখেছেন অনেক স্টোরিগুলো খুব ইন্টারেস্টিং। ময়মনসিংহ থেকে লিখেছেন আপন খান খুলনা থেকে লিখেছেন যে স্টোরিটা অসম, যেটা এখন প্লে করা হলো আর কি, সম্ভবত সেটা কথা বলছেন। মোস্তাক বেইলি রোড থেকে লিখেছেন তার বেবি মাহিশা এবং তার ওয়াইফ প্রজাপতি তারা সবাই একসাথে শুনছেন। দীপু রাজশাহী ইউনিভার্সিটি থেকে লিখছেন শুভ নববর্ষ, আজকে স্বপ্নে তিনি দেখেছেন। আচ্ছা, আমাকে দেখেছেন। আপনি কি আমাকে কোনোদিন আসলে এর আগে দেখেছেন? না দেখলে কিভাবে দেখলেন আমি ঠিক জানি না। অ্যাডভোকেট অপু আমাদের লিখেছেন রুমি, অনিক, অর্পণ, জিম, জোহা তারা আমাদের সাথে আছেন এবং সুব্রত আমাদের সাথে রয়েছেন ঈশ্বরগঞ্জ থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আপনার মোবাইলের মেসেজ অপশন, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 940 নাম্বারে। চলে যাব এখন ফেসবুকে, তবে তার আগে ঘটনাটা শুনে আসি। একটা ঘটনা শুনি, যিনি লিখেছেন তার মতো করেই বলছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালোর দলের মানুষ, তাই আশা করি ভালো আছেন। বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার সাথে গতকাল এমন কিছু ঘটে গেছে যা ভৌতিক নাকি অদ্ভুত আমি বুঝতে পারছি না। গতকাল মানে তিনি যেদিন ঘটনাটা পাঠিয়েছিলেন তার আগের দিন হবে।
আপনার কাছে যদি কোনো উত্তর থাকে তবে জানাবেন, আর ভালো লাগলে শোনাবেন। আমি ঘটনায় চলে যাই। আমি দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের 2010 ব্যাচের ছাত্রী। আমাদের এক বন্ধুর ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং আর্থিক অবস্থা ভালো না থাকায় আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে নারায়ণগঞ্জের সকল স্কুল থেকে ওর জন্য আমরা চাঁদা তুলব। তো সেই কাজের জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে দিই। আমার দলে ছিলাম আমি, রায়হান আর সোহাগ। আমাদের এরিয়া পড়ে চাষারা বন্দর আর সিদ্ধিরগঞ্জ। আমি আর রায়হান মিলে সিদ্ধিরগঞ্জের 5টা স্কুল থেকে ডোনেশন তুলি। 5/4/2016 তারিখে আমরা সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে টাকা তুলে ওই এলাকাতে অন্য কোনো স্কুল আছে কিনা দেখতে লাগলাম। কিছু লোকদের জিজ্ঞাসা করলে তারা বলে আশেপাশে কোনো স্কুল নেই। তবু আমরা হাঁটতে হাঁটতে খুঁজতে লাগলাম। তখন দুপুর 12:30 হঠাৎ রাস্তায় একটা স্কুল ড্রেস পরা বাচ্চাকে দেখে শিওর হলাম যে আশেপাশে কোনো স্কুল আছে। ওই ছেলেকে বললাম, স্কুল কোথায়? ছেলে উত্তর দিল, 10 মিনিটের রাস্তা। দ্রুত পৌঁছানোর জন্য রিক্সা ডাকলাম, ছেলেটাকে সাথে নিলাম। ছেলেটা সাথে উঠলো। 3-4 মিনিট পর একটা স্কুলে পৌঁছালাম। এতক্ষণে মর্নিং শিফটের মেয়েদের ছুটি হয়ে গেছে, যথারীতি বের হয়ে যাচ্ছে সে মেয়েরা এবং ছেলেরা ঢুকছে। আমরা সরাসরি প্রধান শিক্ষকের রুমে গেলাম। তাই গ্লাসে আটকানো রুম, কিন্তু তিনি নেই। গেলাম সহকারী প্রধান শিক্ষকের কাছে। তিনি কারণ জানতে চাইলে সব বলি, আমরা যে সমস্ত প্রুফ নিয়ে গিয়েছিলাম সেগুলো দেখাই, এবং তিনি আরো 2-3 জন শিক্ষকের সাথে কথা বলে তিনি বলেন যে তোমাদের উদ্যোগটা খুবই মহৎ, আমরা অবশ্যই তোমাদের সাথে আছি, তবে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে। আজ উনি নেই, তোমাদের আগামীকাল 8টায় ঠিক 8টায় আসতে হবে। এই বলে আমার মাথায় হাত বুলালেন এবং রায়হানের সাথে হ্যান্ডশেক করলেন তিনি, এবং আমরা বাড়ি চলে আসলাম। এবার বিদ্যালয়ের বর্ণনা দেই। সেখানে ছিল 2টি নারকেল গাছ, 2টি 3তলা বিল্ডিং, একটি বিল্ডিং এর কাজ চলছে, মাঠে রড রাখা, বৃষ্টির পানিতে রডগুলো আধ ডোবা। তো পরের দিন আমি তৈরি হয়ে রায়হানের জন্য অপেক্ষা করছি। ওর আসতে দেরি হচ্ছিল, ও আসে 9:30-এ। আমরা রওনা হই সিদ্ধিরগঞ্জ, পৌঁছাই 10:30-এ। সেখান থেকে রিক্সা নিয়ে ওই স্কুলের উদ্দেশ্যে। বিশ্বাস করবেন না, টানা 1.5 ঘন্টা রিক্সাতে ঘুরেও ওই স্কুল খুঁজে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে দুজনে আবার সফুরা খাতুন স্কুলে যাই। সেখান থেকে আবার পায়ে হেঁটে ওই স্কুল খুঁজতে থাকি। প্রায় 40 মিনিট হাঁটার পর ওই স্কুল খুঁজে পাই, স্বস্তি পাই, এগিয়ে যাই স্কুলের দিকে। কি অদ্ভুত, স্কুল একেবারে ফাঁকা। রায়হান আমাকে বাইরে রেখে ভেতরে চায়। এসে আমাকে যা বলে তা শুনে আমি হতভম্ব। এটা নাকি স্কুলই না, এটা একটা কনস্ট্রাক্টেড, এটা একটা বিল্ডিং, এবং 2 জন ভেতরে যাই আমরা শিওর হওয়ার জন্য। হ্যাঁ, সবই ঠিক আছে। ওই 2টা নারকেল গাছ, আধটোবা রড, আর সেই থাই গ্লাস লাগানো প্রধান শিক্ষকের রুম। হ্যাঁ, গতকালই এই রুমে আমরা ঢুকেছিলাম, তবে তখন তো গ্লাসগুলো চকচক করছিল। বাট আজকে তো মনে হচ্ছে বৃষ্টির পানি আর বালির ছিটার দাগ। মাথা কেমন ভন ভন করছিল। ভৌতিক না ভেবে লজিক দিয়ে ভাবলাম, তবে কোনো লজিকই খাচ্ছিল না। ঘটনাটা এখানেই শেষ। তবে ব্যাপারটা যদি হ্যালুসিনেশন হয়ে থাকে তাহলে দুজনের সাথে হওয়া এবং 15 মিনিট যাবত হওয়া কেমন ভাবে সম্ভব? স্যার আমাদের সমস্ত কাগজপত্র চেক করেছিলেন, আমার মাথায় হাত দিলেন এবং রায়হানের সাথে হ্যান্ডশেক করলেন। সেই অনুভূতিটা কেমন ভাবে মিথ্যা হবে? এবং ভৌতিক ব্যাপারগুলো সচরাচর রাতে ঘটে, দিন দুপুরে এমন হবার কারণ কি? অনেকগুলো প্রশ্ন জানিয়েছেন আমাদেরকে। নাম প্রকাশে অনিচ্ছুক কিনা আমি বুঝতে পারছি না, তিনি সেরকম কোনো কিছু লেখেননি। সুতরাং আমি আপনার নাম বলে দিতে পারি, এবং আপনার নামটা হচ্ছে ইমা জাহান, কাশিমপুর আমবাগান, নারায়ণগঞ্জ থেকে তিনি লিখেছেন এবং আমাদেরকে সেখান থেকে তিনি ঘটনাটা পাঠিয়েছেন। আপনাদের কাছে যদি এটা কোনো ব্যাখ্যা থাকে, বা আপনারা যদি নারায়ণগঞ্জের এই স্কুলটা চেনেন, বা উনি যেটা বলছেন তার সাথে যদি কোনো কিছু থাকে আমাদেরকে জানাবেন, কারণ উনি আমাদেরকে কোশ্চেন করেছেন। আমরাও নিরুপায় আপনাদের মতামত বা আপনাদের কাছ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত। সুতরাং আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে। আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে
ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যেটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের ফেসবুক পেজ গুলো ভিজিট করতে চান, দেখতে চান, তারা আমাদের সাথে আজকে পার্টিসিপেট করেছেন এবং তারা আজকে এই আপনাদের ঘটনাগুলো শোনাচ্ছেন, তাহলে চলে যেতে পারেন আমাদের ফেসবুকের পেজে www.facebook.com/bhutfm.russell RUSSELL। আর যারা আমাদের রেডিও ফুর্তির পেজটা ভিজিট করতে চান এবং সেখানে পোস্ট দিতে চান, জানাতে চান যে কোন ঘটনা কেমন লাগছে, কি অবস্থা, তাহলে আপনারা চলে যান। এই প্রশ্ন করতেই ভয় লাগে আমার মাঝে মাঝে। তো তারা চলে যান এবং সেখানে যে আপনারা দেখুন যে লিখুন আপনাদেরকে যে কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা খারাপ লাগছে। কুষ্টিয়া কবে আসবেন জিজ্ঞেস করেছেন ফেসবুকে রেডিও ফুর্তির পেজে মৃদুল রহমান, আমি ঠিক জানি না। রিমন রাফি আমাদের লিখেছেন এবং তার কাছে বেশ ভয়ই লাগছে বোঝা যাচ্ছে তার লেখাটা পড়ে। সোহেল জমাদার আমাদের SMS করেছেন, না ফেসবুকে কমেন্ট করেছেন এবং তিনি ভূত এফএম পছন্দ করেন সেটা জানিয়েছেন। আনসার আহমেদ লিখেছেন একা একা শুনছি, অনেক ভয় লাগছে। শান শিবলু আমাদের এখানে লিখেছেন নারায়ণগঞ্জের ঘটনাটা জোস, থ্যাংক ইউ ভূত এফএম। এছাড়াও নাসিরুজ্জামান লিখেছেন যে ভূত এফএম শুনে তিনি মজা পাচ্ছেন না। ওকে, ভূত এফএম কি কখনো মজার ছিল? আমার তো মনে পড়ে না। আপনি মজার থাকলে কোনো একটা কমেডি রিলেটেড কোনো কিছু দেখে ফেলতে পারেন। মিস্টার বিন দেখতে পারেন আপনি। আফান সাওয়ারি আম্মান আমাদের সাথে লিখেছেন যে ভাইয়া গ্রামের ঘটনাগুলো খুব ভালো লাগে। এছাড়া আমাদেরকে এমডি আনামুল হক লিখেছেন ভাই দারুণ লাগছে। সুলতান আমাদের এখানে লিখেছেন। এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি ওয়াহিদ আহমেদ। এছাড়া আমাদের এখানে লিখেছেন মৃদুল রহমান আবারও লিখেছেন। আমাদের এখানে লিখছেন সঞ্জিদা আফরিন প্রিয়াঙ্কা। এছাড়াও সুজন কুমার ভৌমিক আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তাজমির একান্ত সহ আরো অনেকে। আমরা চলে যাব ঘটনায় এবং ঘটনার পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনারা SMS করতে এবং ফেসবুকে কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের কাছ থেকে আমরা আসলে মতামত আশা করি যে কোন ঘটনাটা ভালো লাগছে, কোন ঘটনাটা ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটাও আপনি লিখে দিতে পারেন, কারণ আপনার মতামত অত্যন্ত মূল্যবান। এবং আপনি যখন বলেন যে এই ঘটনাটা ভালো হলো না, তার মানে আপনি জানেন যে ভূত এফএম এর চাইতে ভালো ঘটনা শোনানো হয় এবং এর চাইতে ভালো ঘটনা শোনা সম্ভব। সো আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, চলে যাই আপনার ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে আসছেন সেটা যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন। হ্যালো লিসেনার, আমি শরীফুল ইসলাম সেতু, আমি দক্ষিণখান থেকে আসছি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে ঘটে আমার নানার সাথে। নানার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপে। তো ঘটনাটা প্রায় আজ থেকে 40 থেকে 50 বছর আগের ঘটনা। নানা ভাইয়া তখন সবে মাত্র কলেজে পড়ে। তো পড়ালেখার পাশাপাশি নানা ভাইয়া তখন গ্রামের এক মঞ্চ নাটকে কাজ করতেন। আমরা মানে এই ঘটনাটা বাদ দিয়েছিলাম, সেকেন্ড ঘটনাটার কথা বলেছিলাম। হ্যাঁ, প্রথম ঘটনাটা আমরা বাদ দিয়েছিলাম। সেকেন্ড ঘটনাটা আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার ওয়াইফ যখন জন্মগ্রহণ করেন, তো আমার শাশুড়ি হসপিটালে ছিলেন। তো তার সেবার জন্য আমার নানি শাশুড়ি সেখানে ছিল। তো হসপিটালের আয়া যারা থাকে, তো ওনাদের মধ্যেই একজন আয়া ছিল যে মানে আমার শাশুড়ি সেবার জন্য নিয়োজিত ছিল। তো সে যখনই আসতো, তো কখনোই মানে তার সবসময় মাথার ঘোমটাটা করে রাখতো, কখনো চেহারা দেখা যেত না তার। তো এটা নানু গেস করার পরে তো তাকে জিজ্ঞেস করছে যে কি মানে তুমি সবসময় এরকম করে রাখো কেন, সে এটার কোনো অ্যান্সার দেয় নাই। তো একটু বলে রাখা ভালো যে রাসেল ভাই, আমার নানু মানে বিয়ের আগে হিন্দু ছিল, তো বিয়ের পরে মানে মুসলমান হয়ে তারপর আর কি বিয়ে করছে। তো নানু হয়তো ভাবছে যে কোনো ধার্মিক ধর্ম টাইপের কোনো সমস্যার জন্য হয়তো বলতে চাইতেছে না। পরে নানু বলছে সমস্যা না, আমিও হিন্দু ছিলাম, তুমি আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো তিনি তারপরে বলতে চান, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে উনি বলছে যে আসলে তো ঘন্টাটা মানে মাথার ঘন্টাটা খোলার পরে তো মানে তার চোখ দেখে অবাক হয়ে গেছে। তার চোখটা একেবারে মানে পুরোই সাপের মতো ছিল দেখতে। তো নানু জিজ্ঞেস করছে যে কারণ কি।
তো বলতে প্রথমে উনি বলতে চায়নি, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে বলছে যে মানে ওনার ছেলে হয়েছিল যখন ছোট ছিল, তো ছোট থাকার সময় তখন উনি তার মায়ের দুধ খেত না। তো সবাই ব্যাপারটা নর্মাল ভাবে নেয় নাই। তো একদিন সন্ধ্যাবেলা ছেলেটা হওয়ার 6 থেকে 7 দিন পর আর একদিন সন্ধ্যাবেলা মানে দেখতেছে কি ছেলের পাশ দিয়ে একটা সাপ, মানে প্রথমে দেখছে যে সাপটা ছেলেকে জড়ানো অবস্থায় মানে পেঁচিয়ে রয়েছে। তারপরে কিছুক্ষণ পরে মানে যখন সবাই আসছে সাপটা মানে চলে গেছে, কোনো ক্ষতি করে নাই। তো তারপরেও যেহেতু মানে ক্ষতি করে নাই, তারপরে মানে একটা সবার মধ্যে ভয় ভয় এসে পড়ছে, যেহেতু সাপ বিষাক্ত একটা প্রাণী, তো এটা ক্ষতি করতে পারে যে কোনো সময়। তো এটা দেখার পরে ওনারা আর এরপরে আর সাপটাকে দেখে নাই। তো যেহেতু বাসায় মানে নতুন একটা ছেলে হয়েছে, তো বাসায় অনুষ্ঠানের জন্য তারা মানে একটা আয়োজন করে। তো বাসায় রান্না বান্না করে, বাসার উঠোনে মানে চুলাই করে মানে কিচেন মানে করে, তো রান্না বান্নার কাজ শেষ করার পরে তো অনেক মানুষের মোটামুটি আয়োজন করা হয়, সেজন্য ভাত রান্না করে, তো ভাত রান্না করার পরে ভাতের যে মারটা ছিল সেটা মানে বাইরে মানে চুলার পাশে আর কি ওটা ফালা দেওয়া হয়। তো ওনারা তো নর্মালি ভাত রান্না করার পরে মার ফালা দিছে, ওইরকম একটা খেয়াল করে না ব্যাপারটা। তো কিছুক্ষণ পরে আপনার এই শুকনো পাতার মধ্যে মানে পাড়া পড়লে যেরকম একটা আওয়াজ হয়, তো সেরকম তারা একটা গেস করতেছে মানে কোনো কিছু নড়তেছে এখানে। তাও মানে একটা না চলতেছে সেই আওয়াজটা। তো ওনারা আলো দিয়ে সেই আওয়াজটা সেই মানে কি জন্য কোথা থেকে আওয়াজটা আসতেছে সেটা দেখার জন্য মানে সেটা আলো জ্বালিয়ে দেখছে। তারপর দেখি কি মানে একটা সাপ সেখানে মানে সেই ভাতের মারের গরম পানির জন্য মানে সে খুবই করতেছে, সেখানে পরে সেই সাপটা মারা যায়। তারা ব্যাপারটা নর্মাল ভাবে নেয়। তো পরের দিন ওই মহিলাকে মানে ওই দিন রাতে ওই মহিলাকে স্বপ্ন দেখানো হয় যে মানে ওনার যখন ছেলে হয়েছিল, তো ছেলেটাকে তো সাপটা মানে কোনো ক্ষতি করার জন্য মানে সাপটা আসে না। উনি মহিলাটাকে স্বপ্ন দেখেছে যে আমি ওর সুরক্ষার জন্য আসছিলাম, বাট তোমরা আমাকে মেরে ফেলছো। তো সাপটা মানে মহিলাকে বলা যে তোমাকে আমি মানে আজকে অভিশাপ দিয়ে গেলাম যে তোমার এরপরে যত বংশধর আসবে সবাই মানে অভিশাপ দিয়ে গেছে এটাই যে ওনাদের পরবর্তী যত বংশধর আসবে সবার মধ্যেই মানে সাপের একটা চিহ্ন থাকবে, এবং তার মানে প্রত্যেকের চোখেই মানে চোখটা মানে সাপের মতোই থাকবে। আর এরপরে মানে যারা এরকম জন্মগ্রহণ করছে সবারই পিঠে সাপের একটা চিহ্ন ছিল। তো এই ওকে হলো আসল ওকে, আমি আপনার এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়াইফের নানার বাড়ি নাকি? জি জি জি। আচ্ছা, আমি ওনার কাছ থেকে একটু শুনি যে আপনি এই ঘটনাটা মানে যখন শুনেছেন, এটা তো আপনার জন্মের সময়, আপনি সরাসরি কার কাছ থেকে শুনেছেন? ঘটনাটা খুবই অদ্ভুত। আমি বলছিলাম যে আজকে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে বিশ্বাস করাটা ভীষণ ভীষণ রকমের কঠিন হয়ে যায়, কারণ এই ঘটনাগুলোর সাথে আমরা পরিচিত না, মানে বিশেষ করে 2016 এটা এই সময় এই ধরনের ঘটনা শুনলে আপনি কার কাছ থেকে শুনেছেন এই আমি ঘটনাটা? শুনেছিলাম আমার নানির কাছ থেকে। আপনার নানির কাছ থেকে, এবং আপনার নানি নিজের চোখে দেখেছেন জি। এটা। এবং তাদের যে বংশধরের ব্যাপারটা, এই বংশধরের ব্যাপারটা কি শুধু আপনাদের পরিবার জানেন নাকি আরো অনেকেই জানেন? না, ওটা আমাদের পরিবার না, হাসপাতালে যে আয়াটা ছিল ওটা ওনার ঘটনা। আমি সেটা জানি, সেটা বলছি। আমি বলছি যে এটা কি শুধুমাত্র এই পরিবারটা সম্পর্কে, শুধু কি আপনার পরিবারই জানেন নাকি আরো না, অনেকেই উনি জানেন? নিষেধ করে দিচ্ছে যাতে অন্য কাউকে জানানো না হয়, কারণ জানালে নাকি ওনার দিকে অনেক ক্ষতি হবে। আচ্ছা, কিন্তু উনি যেভাবে কাজ করছেন ওনার চেহারা কেউ দেখেননি? না, চেহারা কেউ দেখেনি, উনি সবসময় চেহারা ঢেকে রাখতো। আচ্ছা, আর হসপিটালের লোকজন তো নিশ্চয়ই জি। দেখেছেন। আচ্ছা, ওকে। তো আর কোনো ঘটনা আছে আপনি এমনি জি। জি জি জি, বলেন। আমার এই ঘটনাটা আমার নানা ভাইয়ের ঘটনা। তো আমরা একদিন বসে খাওয়ার টেবিলে বসে ভূতের ফিল্ম নিয়ে আলোচনা করতেছিলাম। আমি, আমার মামু ভাইয়া, তারপর অন্তু, ইমু, আমরা সবাই আলোচনা করছিলাম। তোর নানা ভাই এক পর্যায়ে বললো, তোমরা তো অন্য মানুষের ঘটনা শোনো, আমার ঘটনায় আজকে শোনো। তো সেই ঘটনাটাই বলতেছিলাম। ঘটনাটা আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা। তা আমার নানা তখন সন্দীপের মেয়র ছিল। তো মেয়র থাকা অবস্থায় উনি একটা মানে সন্দীপে অনেক বিখ্যাত একটা জমিদার, হিন্দু জমিদারের বাড়ি কিনে নেয়। তো ওই বাড়িটাতে যখন বসবাস শুরু করে, তো ওনারা দেখতে পায় যে বাড়িটাতে মানে মোটামুটি কিছু প্যারানর্মাল বাড়ি, অনেক বড় বাড়ি, তো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখতে পায়। দেখতে পাওয়ার পরে ওনারা এতটা গুরুত্ব দেয় না, ভাবে যে অনেক পুরনো বাড়ি তো এরকম হইতেই পারে, অ্যাজ ইউজুয়াল ধরে নেয়। পরে ধরে নেওয়ার পরে এভাবে চলতে থাকে, এক একজনের সাথে এক এক ঘটনা ঘটে। তো এমন সময় প্রায় বাড়িটা কেনার 2 বছর পরে অন্যদের মানে বড় একটা পুকুর ছিল, পুকুরে জাল ফেলা হয় মাছ ধরার জন্য। তো জাল ফেলা হলে কিছুক্ষণ মাছ ধরার পরে হঠাৎ করে জালটা পুকুরের মধ্যে আটকে যায়।
তো আটকে যায়, সবাই মিলে জেলেরা অনেক টানা হেঁচড়া করে, মানে কোনোভাবে জালটা তুলতে পারতেছে না। তো তুলতে পারতেছে না, এটা অনেক অদ্ভুত ব্যাপার। বা পুকুরে এমন কোনো গাছও নাই যে আটকে থাকবে। তো জেলেরা ডুব দিয়ে চেষ্টা করে জালটা তোলার জন্য, বাট তুলতে পারে না। তো লাস্ট পর্যন্ত কি করে, আমার নানা ভাইয়া নেমে বলে যে কি ব্যাপারটা কি আমি দেখি। পরে উনি নামার পরে পুকুরে ডুব দিয়ে দেখে জালটা কোনো কিছুর সাথে আটকে নাই, বাট জালের গোড়ার মধ্যে অনেকগুলো সাদা চুল পেঁচানো আছে। তো সাদা চুলগুলো, চুল। সাদা চুল। তো চুলগুলো কোত্থেকে আসছে, উনি মানে চুলগুলো জট খুলতে খুলতে চুলগুলো উৎসের কাছে চলে যায়, এবং গিয়ে দেখতে পায় যে ওখানে মানে বুড়া একটা মহিলা পুকুরের নিচে বসে আছে। তো জিনিসটা দেখে উনি মানে অনেক অবাক হয়ে যখন পানি থেকে উঠে যেতে চায়, তখন মহিলাটা ওনার 2 হাত ধরে ওনাকে আবার পুকুরের মধ্যে ডুবে ফেলে। ডুবাই বলে যে এই কথাটা কাউকে বললো না, আমি এই বাড়িতে আছি অনেক বছর ধরে, আমি এই বাড়িটা পাহারা দিই, এবং 2টা সাপ আছে এই বাড়িতে, এই 2টা সাপের যাতে কোনো ক্ষতি না হয়। কথাটা বলে মহিলাটা ভ্যানিশ হয়ে যায় এবং নানা ভাইকে ছেড়ে দেয়, পরে উনি উঠে যায়। এই আচ্ছা, ছিল ঘটনা। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ঘটনার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। এবং যাওয়ার আগে জানি যে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আর আমাদেরকে যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান আমাদের সাথে, তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Night comes alive with gramophone. হ্যালো রাসেল ভাইয়া, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করবো। আমার নাম সুরভি। ঘটনাটি খুব রিসেন্টলি আমার সাথে ঘটে যায়। আমি ভাবিনি যে লাইফে এমন কিছু ঘটবে। আমি ঘটনাটি শেয়ার করছি কিছুদিন আগে, আফটার 4 মান্থ আগে। একদিন আমি এভাবে ঘুমায় থাকার পরে হঠাৎ করি আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে একজন বুড়ো মহিলা, উনি একটা গাছের নিচে বসে আসছেন। আমি হাঁটছি, এরকম একটা মাটির একটা পথে হাঁটছি। হাঁটতে আমি রিয়েলাইজ করি যে আমার পায়ের নিচে একটা বিচি, আর আমি হাঁটতে পারছি না, অনেক ব্যথা করছে। তো আমি অনেক কষ্ট করে হাঁটার পরে মহিলাটার পাশে যাই। বিচির ভিতরে কেমন জানি পানি ছিল। তো মহিলাটার কাছে কষ্ট করে হাঁটতে যাই। যাওয়ার পরে দেন উনি আমাকে বলে, ওনার পাশ দিয়ে যখন ক্রস করতেছিলাম উনি আমাকে বলে যে এদিকে আসো, আমি তোমার বিচিটা ফুটো করে দেই। আমি বলছি না, আমি ফুটো করবো না। তখন আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে আমি কেন জানি আমার মনে হচ্ছিল যে আমি ব্যথাটা অনেক অনুভব করছি। দেন আমি বললাম না, আমি যাব না। তারপর আমি কেন জানি আবার ওনার কাছে গেলাম। বুড়ো মহিলাটার ফেসটা আমি স্পষ্ট দেখি। তো আমি ওনার কাছে যাই। যাওয়ার পরে উনি আমাকে বলে যে দাও, পা দাও। আমি যেতে চাই না, উনি জোর করে একটা কাঠি দিয়ে ফুটো করে দেয়। এন্ড ওই মোমেন্টে আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি রিয়েলাইজ করতে পারি যে আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে, আমি অনুভব করছি। তো আমি সারাদিন হাঁটতে পারি না তেমন। ঘটনাটা আম্মুর কাছে শেয়ার করি, আম্মু বলছে যে আচ্ছা তোমার মনের ভুল। ওই দিন চলে গেল। তারপরে কিছুদিন পরে 1 উইক হবে, দেন আমি ঘুমায় আছি এমন একাই, রুমের দরজা লক করে ঘুমায় আছি, ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলে ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে হালকা একটু ঘুম আসছে আমার। ঘুম আসার পরে রুমের লাইট কিন্তু অফ ছিল, বাট আমি রুমের লাইট অফ করছি আমার একদম খেয়াল আছে। আমি ঘুমের ভিতর ফিল করি কেউ আমাকে অনেক জোরে একটা ঘুষি মারে, এন্ড আমার মুখে আর একটা থাপ্পড় মারে। এটা অনুভব করার পরে আমি কেন হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে দেখি আমার রুমের লাইট অন, যেটা কখনোই পসিবল না। কেন আমার মনে আছে আমি ফোনটা চার্জে দিয়ে কথা বলা শেষে ফোনটা চার্জে দিয়ে রুমের লাইট 100% অফ করে ঘুমাইছি। আমি চিৎকার মেরে রুমের দরজা খুলে বের হয়ে গেছি। বের হয়ে আম্মুকে ঘটনাটা বলে, আম্মু বলে না সমস্যা নাই, তুমি ঘুমায় যাও। দেন নেক্সট আবার ঘুমানোর পরে আর কিছু দেখি না। তারপরে 1 মান্থ পরে আমি আবার সেম ওই মহিলাটাকে, ওই স্বপ্নটা আবার দেখি। দেখার পরে আমার প্রচুর কেমন জানি আমি ঘামাইতে থাকি, ঘুম থেকে উঠে ঘামাইতে থাকি।
দেন আর অনেকদিন এই স্বপ্নটা দেখি না। একদিন আমি আমার আপুর ফোন ঘাটছিলাম, মানে ফোন দেখছিলাম, পিকচার দেখছিলাম। তো দেখতে দেখতে আমি আমার দাদুর পিক দেখি। আমি আমার দাদুকে কখনো দেখি নাই। তো আমি যে স্বপ্নে যে মহিলাটাকে দেখছি, সেম টু সেম ওই মহিলাটা হচ্ছে আমার দাদু। আর ছবিটা আমি আপুকে জিজ্ঞেস করি, আপু তুমি কোথায় পাইছো? তুমি তো দাদুকে কখনো চোখে দেখো নাই। এটা আপু বললো যে অনেক আগে একটা অ্যালবাম ছিল, ওখান থেকে তুলে নিছি। আমি পুরো শক খেয়ে গেছি। দেন আর আমি এই ঘটনা কখনো দেখি নাই বা এমন কিছু হয় নাই। আম্মুকে বলার পরে আম্মু চানটিকে দিয়ে একটু দোয়া টোয়া করায় দিল ঘরে। উনি বললো যে না, হয়তো বা উনি আমার সাথে দেখা দিল। থ্যাংক ইউ। এই ছিল আমার ঘটনা স্টোরি। ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও 43.2 FM রাস্তাল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমি দেখতে পাচ্ছি যে শুভ আমাদের লিখেছেন রাজশাহী থেকে যে মেডিকেল কলেজ এবং ব্ল্যাক ম্যাজিকের স্টোরিগুলো ভয়ের হয়। আমরা চাই এরকম ঘটনা আপনাদের কাছে যদি থাকে ডেফিনেটলি আমাদের পাঠাবেন, কারণ আমরা আপনারা যদি ব্যাপারটা এরকম হতো যে মেডিকেল আর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনাদের ভালো লাগে এবং আমাদের বানিয়ে লেখার অপশন থাকতো, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। আপনারা যেরকম যেরকম ঘটনা চাইতেন আমরা সেরকম সেরকম কিছু লেখক রাখতাম আমাদের এই প্যানেলে, এবং সেই লেখকরা লোমহর্ষক সেই সমস্ত ঘটনা লিখে দিতেন, আর আমি জাস্ট পড়ে যেতাম বা আমাদের এখানে কেউ কেউ পারফর্ম করতো। কিন্তু সেটা তো হয় না। মানে এখন দেখেন যে মানে আপনার নিজের ফ্যামিলিতেই কয়টা ঘটনা আছে। ঘটনা এখন মানে যেরকম ভাবে পাঠাবেন সে ভাষা দেখবেন যে 10টা ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা আপনার ভয় লাগে, বাকিগুলো তো আপনার ভয় লাগে না। তো ব্যাপারটা এরকমই হয়ে যায়। রুবেল আমাদের এসএমএস করেছেন আদিব নারায়ণগঞ্জ থেকে। কিছু স্টোরি আমার জানা আছে, পাঠিয়ে দিন আমাদের কাছে, অপেক্ষায় থাকবো আপনার ঘটনা। রূপক আমাদের কুমিল্লা থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে জাওয়াদ এবং উমর আমাদের লিখেছেন যে ফার্স্ট যে স্টোরিটা সেটা অনেক ভালো ছিল। অনেক মল্লিক আমাদের সাথে লিখেছেন, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আমাদেরকে তিমাত এসএমএস করেছেন, তাবা আমাদের মণিপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন লিসনিং, এনজয়িং, লাভিং। আমাদেরকে আরিফ এবং তার আচ্ছা থ্যাংক ইউ তাবা। আমাদেরকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি যে এছাড়াও ইশরাত, এছাড়াও ভূত এফএম শিউলি ফ্রম সিলেট আমাদের সাথে রয়েছেন। নাইম আমাদের সাথে আছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ডক্টর সারোয়ার মিরপুর থেকে, এবং আমাদেরকে বলেছেন যে লাস্ট মেলটা একটু শোনার মতো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইমতিয়াজ চাঁদপুর থেকে এসএমএস করেছেন। সালমান আমাদেরকে লিখেছেন যে আজকে তার কাছে বেশ ভালো লাগছে। ওকে, আজকে আমাদেরকে সুক্তি এসএমএস করেছেন আমাদেরকে মামুন। আজকের ঘটনাগুলো বেশ একটু অন্যরকম, মানে অবিশ্বাস্য ঘটনা সব। আমি এরকম ঘটনা আসলে মানে আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হয়। এরকম ধরনের কিছু কিছু ঘটনা আজকে আমরা শুনেছি আর কি। তো যাই হোক, আপনার আমাদের সাথে একটা নতুন আরো একজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করে দিই আপনার সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি একটু জানান আমাদেরকে যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি জয় মহাখালী থেকে। শুনি আপনার ঘটনা। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ভাই, আমি ঢাকাতেই থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট এটাই। ওকে, আপনার ঘটনা যায়। তো ভাইয়া আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা 2010 সালে যখন আমি এসএসসি এক্সাম দেই, তখন যখন আমি এসএসসি রেজাল্টের জন্য ওয়েট করতেছি তখন আমার সাথে এই ঘটনা ঘটে। তো ঘটনা বলার আগে আমি বলে নেই যে আমাদের ঘরে আমরা পরিবার, আমি এবং আমার মা আর বাবা, আর কেউ নেই। তো এখন যখন ঘটনাটা ঘটে তখন হচ্ছে দিনটা ছিল রবিবার। এফএম এ গান শোনার পর আমি ঘুমানোর জন্য যখন শুলাম তখন হঠাৎ করে আমি দেখি কি যে আমাদের যে আলমারিটা, স্টিলের আলমারির মধ্যে দুটো আলো, সাদা আলো দুটোর আকার হবে ঠিক ক্যারাম বোর্ডের সাইজের মতো। তো আমি এই আলোটা কোথা থেকে আসছে তার উৎস খোঁজার জন্য বিপরীত দিকে যখন তাকাই তখন দেখি এটা কোথা থেকে আসছে এটা বোঝাই যাচ্ছে না, যে কোথাও উৎসই নেই।
তো যখন আমি এটা দেখলাম তখন আমি আবার আলোর দিকে তাকালাম, দেখলাম যে আলোগুলো এলোপাতারি ভাবে খেলা করছে বা আলমারির মধ্যে ঘোরাঘুরি করছে। তো আমি একটু ঘাবড়ে যাই, কিন্তু ওরকম ভয় পাই না। হঠাৎ করে আলো দুটো অদৃশ্য হয়ে যায়। এ দেখে আমি আরো একটু ঘাবড়ে যাই, তবে ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল হতে পারে। এই ভেবে আমি আবার ঘুমানোর জন্য চেষ্টা করতেছি। সুতরাং আমি কাত হয়ে ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, এমন সময় হঠাৎ করে আমাদের ঘরের আলমারিতে ছোট্ট আলমারিতে আওয়াজ হয়, যেমন আপনি যদি হাত দিয়ে একটু টাচ করেন আলমারির গ্লাসকে, তো তখন যেভাবে আওয়াজটা আসে সেই আওয়াজটা। তো আমি আমার মোবাইলের আলো দিয়ে, ডিসপ্লের আলো দিয়ে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করি যে আসলে এটা আওয়াজটা কি জন্য আসে। তো দেখলাম এখানে কোনো ইঁদুর বা বিড়াল বা কোনো মানুষই নেই, তো আওয়াজটা তো আসার কথা না। বাট আমি যাই হোক, আমি ভাবলাম যে হয়তো বা কোনোভাবে বাতাসে বা কোনোভাবে হয়েছে। তো আমি আবার ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, হঠাৎ করে শুনতে পাচ্ছি যে তখন আমার কাছে আওয়াজ আসছে যে আমি যে বিছানাতে শুয়ে আছি, বিছানার কিনার দিয়ে কেউ একজন হাত রাখছে। তো হাতে একবার আমার পাশে আমার কাছাকাছি আসতেছে, আবার আমার কাছ থেকে দূরে হাতড়ে হাতড়ে চলে যাচ্ছে। তো এই আওয়াজটা পেয়ে আমি একটু ভাবলাম যে হয়তো চোর হতে পারে। কিন্তু রাসেল ভাই, যদি চোর হয়, চোর তো একবার বা দুইবার করার কথা, 4-5 বার তো এই আসা যাওয়া করার কথা না। আমার 4-5 বার তো আওয়াজ আসার কথা না। তো আমি যখন এটা ভাবতেছি, তখন হঠাৎ করে তো আমি আমার পাশ চেঞ্জ করলাম। পাশ চেঞ্জ করার পর তো আওয়াজটা যখন আমার কাছাকাছি আসার পর আমি আমার হাত দিয়ে থাবা দিয়ে ধরার চেষ্টা করি। তো যখন আমি ধরি, তখন অবাক বিষয় যে আমি প্রায় ছোট 4টা কি 3টা আঙুলগুলো 1.5 থেকে 2 বছরের বাচ্চার হতে হবে এরকমই। তো হাতগুলো এত ঠান্ডা রাসেল ভাই, মনে হচ্ছে যে ফ্রিজের ডিপ থেকে বের করে আনা হয়েছে। আর সাথে সাথে এমন এক টান দিল যে আমাদের ঘরের পশ্চিম পাশে যে জানালাটা ছিল ওইটার দিকে এমন ভাবে টান দিল যে আমি ওই হাতের সাথে ছিটকে মনে হলো যে আমি উড়ে গিয়ে আমাদের খাটের স্ট্যান্ডের সাথে বাড়ি খাওয়ার পর আমি বিছানায় পড়ে গেলাম, পড়ে বাউন্স খেয়ে আবার বসে পড়লাম। তখন আমি কে বলে জোরে জোরে চিৎকার করতে থাকলাম। আর আমার বাবা মা এসে লাইট জ্বালিয়ে দেখলো যে ঘরে কেউ নেই। দরজা চেক করলো, দরজা বন্ধ। তো আমাকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। তখন আমার বলার কোনো শক্তি ছিল না। তো তখন আমি কে বলে চিৎকার করতে থাকলাম। তো আম্মু তখন আমাকে 1 গ্লাস পানি দিল। পানি দেওয়ার পর কিছুটা পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, তখন আমি সব খুলে বললাম। আর রাসেল ভাই, এরপর আমি প্রায় 6 থেকে 7 মাস মা বাবার মাঝখানে ঘুমাইছি, খুব ভয়ে ছিলাম। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। এই ঘটনাটা অবশ্যই আমি পড়ে শোনাবো, এবং এটা আমাদের একটা ইমেল, এবং সেই ইমেলটা অনেক কষ্ট করে আমরা মাঝে মাঝে কিছু ইমেল ছেড়ে দিই। সেই ইমেলটাই আমি পড়ছি, যেটুকু ঘটনা আপনারা শুনতে চেয়েছিলেন। এই জন্য আপনাদের বলি যে আপনারা একটু বেশি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে জানিয়ে দিন যে কোন ধরনের ঘটনাগুলো আপনাদের শুনতে বেশি ভালো লাগে, যাতে আমরাও সেই ধরনের ঘটনাগুলো আপনাদের জন্য খুঁজে বের করতে পারি বা সিলেক্ট করার সময় যেন মাথায় রাখে। লিখছেন আমাদেরকে হৃদয় কুমার বোসপাড়া মেহেরপুর থেকে, এবং তার ঘটনা আমরা পড়ে শোনাবো। শুরুতেই ভূত এফএম টিমকে খুলনায় ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, বেশ আগের মেল বলেছিলাম, সুতরাং যখন আমরা খুলনায় গিয়েছিলাম তখনকার ঘটনা এটা। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি হৃদয় মেহেরপুর থেকে বলছি। আমি এর আগেও স্টোরি পাঠিয়েছি, কিন্তু সেগুলি মনোনীত হয়নি। যাই হোক, আমি আবারও একটা কালেক্ট করা ঘটনা পাঠালাম, ভালো লাগলে শোনাবেন। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একজন ডাক্তার, তার নাম ডক্টর রেজা। এটা তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার অনুমতি না পাওয়ার জন্য আমি অ্যাড্রেস লিখতে পারলাম না। ঘটনাটি ডাক্তার রেজার মুখ থেকে আমি যেভাবে শুনেছিলাম সেইভাবে বলে যাব। 2008 সালের ঘটনা। আমি তখন নতুন জয়েন করেছি, সময়টা ছিল নভেম্বরের শুরুর দিকে। তবে শীতকালের আগমন ঘটেছে যশোরের একটি হসপিটালে আমি জয়েন করি, এবং ঘটনাটি মূলত
মূলত ওই হসপিটাল কেন্দ্রিক, সরকারি চাকরি, ফ্যামিলি সহ কোয়ার্টারে থাকি, জায়গাটাও মন্দ না, আমি মন দিয়ে কাজ করছি। ডিউটি শেষ করে বাসায় চলে যাই, বেশ চলছিল আমার কর্মব্যস্ত জীবন। কিন্তু একদিন ওই হসপিটালের সাথে আমার এমন ভয়ানক একটা ঘটনা ঘটলো যা আমার জীবনকে দুর্বিষহ করে তুলল। দিনটি ছিল শনিবার এবং আমার সেদিন নাইট ডিউটি ছিল। রাত 10টার দিকে আমাদের হসপিটালে একটা লাশ আসে এবং যশোর পুলিশ বিভাগের তত্ত্বাবধানে পোস্টমর্টমের জন্য লাশটিকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কেবলমাত্র আমি এবং আমার সাথে আরো কয়েকজন ডাক্তার ছিলেন। লাশটাকে মর্গে নিয়ে আসা হয়। আমি এবং আমার সহকারী ডাক্তাররা পোস্টমর্টম করি। লাশটাকে সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং আমরা লাশটাকে দেখি একটু ভয় পেয়ে যাই। লাশটা দেখতে খুব বীভৎস ছিল। মনে হচ্ছিল কেউ তাকে খুব খারাপ ভাবে খুন করেছে, মুখে আঘাত করে ছিন্ন ভিন্ন করে তার উপর কিছু একটা সেটা পুড়িয়ে দেওয়ার জন্য কোন একটা কেমিক্যাল ঢেলে দিয়েছে, অ্যাসিড সম্ভবত সেটা ঢেলে দিয়েছে এবং সেটা শনাক্ত করা যাতে না যায়। তাছাড়া সারা শরীরে ছোট বড় আঘাতের চিহ্ন। যা হোক, আমরা আমাদের কাজ শুরু করলাম। কাজ প্রায় শেষ, সেলাই হয়ে আসছিল। হঠাৎ রুমে লাইট অফ হয়ে গেল। আমরা একটু ঘাবড়ে গেলাম, দ্রুত বের হয়ে আসলাম। করিডোর দিয়ে বের হয়ে আসছি, হঠাৎ পেছনে একটা চিৎকার শুনতে পেলাম। সাথে সাথে পিছনে ফিরে তাকালাম, তখনই হসপিটালের জেনারেটর চালু হয়ে গেল। আমার সেই সহকারী ডক্টর আমার পেছনে ছিলেন, কিন্তু পিছনে তাকিয়ে দেখতে পেলাম না। ইমার্জেন্সি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের মৃদু আপছা আলোতে পুরো করিডোরটাই আমাদের কাছে হন্টেড লাগছিল। আমি আবার ফিরে গেলাম মর্গে। দরজার বাইরে এসে দাঁড়ালাম। একটা বাজে গন্ধ নাকে এসে ধাক্কা মারলো। দরজা দিয়ে ঢুকে যা দেখলাম সেই দৃশ্য মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম সহকারী মেঝেতে পড়ে আছে। আমার টেবিলের সেই লাশটার ওপর কালো মানুষের মতো কিছু একটা বসে সেই লাশটাকে খাচ্ছে, আর সেই তার চোখ দুটো ভয়ানক এবং সে চোখ আমার দিকে তাকালো এবং হাতটা তুললো। এই দৃশ্য দেখার পরে আমি জোরে একটা চিৎকার দিই এবং সেন্সলেস হয়ে পড়ে যাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালের বেডে পাই এবং আমাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমার সেই সহকারী ডক্টরের কথা বলতে তারা বলল যে আমার চিৎকার শুনে হাসপাতালের স্টাফ, কয়েকজন নার্স পোস্টমর্টম রুমে ছুটে যায় এবং সেখানে তারা শুধু আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে, কিন্তু আমার সেই সহকারী ডক্টরকে তারা খুঁজে পায়নি। আমার সেই সহকারী ডক্টরকে খুঁজে পাওয়া যায়। পরে আমি এক হুজুরের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। সবসময় তিনি যা বলেন, আমি ওই দিন মর্গে যে জিনিসটা দেখেছিলাম সেটা খুব খারাপ একটা পিশাচ, যেটা আমাদের মারার জন্য পিছু নিয়েছিল। সম্ভবত ওই পিশাচটাই আমাদের ওই সহকারী ডক্টরের সাথে খুব খারাপ কিছু একটা করেছে। এরপর ওই বুজুর্গ লোকটি আমাকে ওই হাসপাতাল ছেড়ে দেবার পরামর্শ দেন। এই ঘটনার পর আমি চাকরি ছেড়ে দেই। এই ছিল ঘটনা। রাসেল ভাই, পড়ে ভালো লাগলে পড়ে শোনাবেন। গুড বাই। এটা লিখেছেন আমাদেরকে। আমি আরো একবার নামটা আপনাদের একটু কাইন্ডলি বলে দিই, এবং তিনি হচ্ছেন আমাদেরকে এখানে ফোন নাম্বারও দিয়েছেন। হৃদয় কুমার, বোসপাড়া, মেহেরপুর থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আবারও একটু SMS এ, দেখি যে SMS এ কারা কি লিখছেন। অতুল আমাদের লিখেছেন এবং তিনি বলেছেন তিনি অনেক সিক, প্রে করতে বলেছেন এবং আমাদেরকে শুভ বাসা থেকে লিখেছে, রাসেল ভাই স্টোরি তো অনেক আছে, বাট মেল বক্সের প্রবলেম থাকার জন্য ইমেল করতে পারছি না। আমি ঠিক বুঝিনি মেল বক্সের প্রবলেমটা কি, এটা আমি বুঝতে পারলাম না। আনলাকি মিজান আমাদের লিখছেন, সেকেন্ড স্টোরিটা জোস ছিল। আমাদেরকে তুষ্পা কল্যাণপুর থেকে লিখেছেন, কেমন আছেন রাসেল ভাই? আমি আচ্ছা, হাই রাসেল, কেমন আছো? বাই দ্য ওয়ে, আমি আজকে একটা আগুনের গোলা দেখেছি আকাশে উঠছে। এইটা কি খারাপ কিছু? আমি এক একজন আসলে এক এক ভাবে ব্যাখ্যা করেন এবং এই যে জিনিসটা আপনি দেখেছেন বলছেন, এই জিনিসটা অনেকে অনেক রকম ভাবে দেখেছেন এবং অনেকেই অনেক ভাবে দেখেছেন এবং এটা ভৌত ফিল্ম অনেকে এসে শেয়ার করেছেন। এটা অনেকে বলেন যে এটা নাকি জিন দের কারসাজি। আমি জানি না, বাট আমি যেটা শুনেছি সেটুকুই আমি বললাম, কারণ আমি অতটা জ্ঞান রাখি না, আমার ভেতর অতটা জ্ঞান নেই যেটা আমি ব্যাখ্যা করবো, বাট আমি যেটা শুনেছি সেটা আপনাকে জানালাম। আরো মানে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এখানে যখন এক্সপার্টরা আসেন তাদেরকে জিজ্ঞেস করে ডেফিনেটলি আমি চেষ্টা করবো আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার। আমাদেরকে ইব্রাহিম ঢাকা থেকে লিখেছেন, বিউটিফুল স্টোরি। ইমতিয়াজ মাহাতা আমাদেরকে সৌদি আরবের কিছু স্টোরি আছে, কি করে পাঠাবো?
এতদিন পরে যদি এই প্রশ্ন করতে হয়, 6 বছর হতে যাচ্ছে ভূত এফএম-এর, ইমেল করে পাঠাবেন। ইমেল করে আমরা এখন সবাই জানি। আর আমি দেখি যে অনেকের ফেসবুক আছে, তারপরে তিনি লেখেন, ভাইয়া আমার তো কোনো ইমেল অ্যাড্রেস নাই, কি করে ঘটনা পাঠাবো। ফেসবুকে লিখছেন এটা। ভাই ফেসবুকে কি আজকে, মানে আমি জানি না, ফেসবুকে কি আসলে ইমেল ছাড়া কি ফেসবুক খোলা যায়? আচ্ছা, এখন খোলা যায় বোধহয়, সেই জন্য বোধহয় এই ব্যাপারটা। আমরা তো বেশ পুরনো হয়ে গেছে এখন, আমাদের সময় ফেসবুক খুলতে তো ইমেল অ্যাড্রেস লাগতো। ইমতিয়াজ আমাদেরকে লিখেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ইব্রাহিম আমাদেরকে লিখেছেন, শাহিন মিরাবাজার থেকে আমাদের এখানে লিখেছেন, এছাড়াও ময়মনসিং থেকে আমাদের এখানে লিখেছেন, ডক্টর সারোয়ার মোহাম্মদপুর থেকে লাশের গল্পটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। নর্মালি আচ্ছা নর্মালি তিনি বলছেন যে রাত বিরাতে নর্মালি পোস্টমর্টম হয় না। আচ্ছা, রাত বিরাতে আর হচ্ছে তিনি বলছেন যে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। থ্যাংক ইউ আপনার ব্যাখ্যার জন্য। আপনি যদি আমাদেরকে ইমেল করেন তাহলে আরো বেশি সুবিধা হয়, আমরা সেটা ফরওয়ার্ড করতে পারি আমাদেরকে, যে ভাইয়া ঘটনা পাঠিয়েছেন তাকে। আমাদেরকে আপন খান খুলনা থেকে লিখেছেন যে হসপিটালের স্টোরিটা অনেক ভালো লাগলো। চঞ্চল যশোর থেকে লিখেছেন ব্যাপারটা ভালোই লাগে, এবং তিনিও যশোরের, এবং তিনি বলছেন যে কোন হসপিটাল এটা নাকি তিনি বুঝতে পারছেন, ইমাজিন করতে পারছেন। আচ্ছা, তার মানে কি ঘটনাটা সত্যি? আমাদের ডক্টর সারোয়ার কিন্তু অন্য কথা বলছেন। আমাদেরকে এছাড়াও রফিজা এসএমএস করেছেন আমাদেরকে শাহিদ রংপুর থেকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রিদম এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস তিনি বলছেন অনেক ভয় লাগছে, এখন থেকে হসপিটালে যাব কিভাবে? হসপিটালে তো যেতে আপনার কোনো সমস্যা নেই, আপনার তো আর লাশ কাটতে হবে না, নাকি আপনি ডাক্তার? তাহলে অবশ্য অন্য কথা। ডাক্তারদের অবশ্য লাশ কাটতে ভয় লাগে বলে আমার বিশ্বাস হয় না। আমার মনে হয়, মানে এখানে অনেকেই ডাক্তাররা আসেন, আমি যতজনকে জিজ্ঞেস করেছি, বিশেষ করে আমি যখন বরিশালে গিয়ে আমরা যখন আমাদের সেই ডোম ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ভয় লাগে কিনা, তারা কিন্তু এক বাক্যে বলেছিলেন ভয় লাগে না। যাই হোক, আমরা ফিরে আসছি আবারও একটা ছোট্ট বিরতির পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM. The night comes alive. দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা দেখতে পাচ্ছি যে আশিক লিখেছেন যে মর্গের ঘটনাগুলো অনেক বরাবরই ভালো হয়, এটা ফেসবুকে লিখছেন। এছাড়াও রবি শশী রয় আজিমপুর থেকে লিখেছেন যে তার বেলা 2টায় তার অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম, দোয়া করতে বলেছেন। ডেফিনেটলি দোয়া করব আমাদেরকে। এছাড়াও তনয় এসএমএস এখানে লিখেছেন ফেসবুকে আমাদেরকে। মাহজাবিন ইসলাম শান্তা লিখেছেন যে মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে। আপনি মাথা ব্যথা থেকে কনসেন্ট্রেট না করে আপনি যদি একটু ভূত এফএম দিকে কনসেন্ট্রেট করেন, হয়তো উপকার হতে পারে। এটা আমি বুঝেই বললাম। কিন্তু আমাদেরকে এছাড়াও হসপিটাল স্টোরি অনেক ভালো লাগলো। আমাদের এটা লিখেছেন হচ্ছে, নাম আমি পড়বো না, ফেসবুকের নামগুলো একটু যখন ভূতশ্রমের জন্য করবেন তখন নামগুলো একটু ঠিক মতো লিখলে খুব ভালো হয়। হাসিব আমাদেরকে লিখেছেন যে হাসপাতালটা, আচ্ছা তিনি যে ঘটনাটা বললাম আমরা মর্গের, সেই হাসপাতালটার একটা নাম দিয়েছেন, সেটা আমি পড়বো না, তবে আপনারা যারা ফেসবুকে যাবেন তারা ডেফিনেটলি পড়তে পারবেন। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের শেষ ঘটনায়। আপনার নামটা একটু বলবেন। আপনি পাবনা থেকে এসেছেন এটুকু আমার মনে আছে, নামটা বলে তারপরে আপনার ঘটনা শুরু করবেন। আমি আব্দুল্লাহ মাহমুদ, পাবনা থেকে। যে এই ঘটনাটি আমার এক আঙ্কেল আমার সাথে শেয়ার করেছিল, যে আঙ্কেলের ওয়াইফের আর কি এক সময় কিডনির সমস্যা হয়, এবং তিনি তার ওয়াইফকে ঢাকা মানে এক স্বনামধন্য হসপিটালে ভর্তি করার পরে তাকে 7তলা মহিলা কেবিনে রাখা হয়, এবং তার টেক কেয়ারের জন্য আঙ্কেল ওখানে থাকে। তো এই হসপিটালের নিয়ম ছিল যে রাত 8টার পরে কখনো মহিলা কেবিনে কখনো কোনো পুরুষ থাকতে পারবে না। সো ওখান থেকে মানে ওখানে যারা দূর থেকে আসে তারা ওই হাসপাতালের কেবিনের সামনের বারান্দায় কিছু অংশে আর কি বিছানা পেতে রাত যাপন করে। তো আঙ্কেলও দুটো কাঁথা জোগাড় করে বারান্দার একদম শেষ প্রান্তে যায়, মানে কাঁথাটা বিছায় ওখানে শুলে, মানে একটু শুয়ে নিলেন আর কি। কিন্তু তার ঘুম আসতেছিল না। তো তিনি চিন্তা করলেন যে একটু বাইরে যেয়ে একটু চা নাস্তা করে এসে তারপর একটু বিশ্রাম করি। তো তিনি একটু হসপিটাল বাইরে গেলেন, বাইরে গেলে চা নাস্তা সেরে আসলেন, এবং আসার সময় দেখলেন যে তার বিছানার পাশে একটা বৃদ্ধ লোক বসে আছেন, এবং খুব মন মরা অবস্থায় বসে আছেন।
তো আঙ্কেল দেখি একটু অবাক হলেন এবং তার বয়সে যেহেতু একটু বড় ছিল, তিনি বললেন, আঙ্কেল কোনো সমস্যা নাকি, এখানে বসে আছেন কেন? তো উনি লোকটি বললেন, দেখো বাবা, গরিব মানুষের কোনো দাম নেই। কেন তুমি কথা বলছেন কেন? তুমি বলছো যে দেখো, আজ টাকার অভাবে আমার স্ত্রীর চিকিৎসা হতেছে না। তো এই কথা বলতে বলতে ওনারা দুজন আর কি একটু গল্প করলেন। গল্প করতে করতে রাত তখন প্রায় 1টা পার হয়ে গেছে। তো আঙ্কেল দেখলেন যে রাত অনেক হয়ে গেছে, কালকে আবার সকালে উঠতে হবে। তো আঙ্কেলকে বলে, আঙ্কেল রাত তো অনেক হয়ে গেছে, আপনি কি এখানেই থাকবেন নাকি যাবেন? লোকটি তখন বলল যে তুমি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এই কথা বলে তিনি আসলে মানে দাঁড়ায় গেলেন এবং দাঁড়ায় আঙ্কেলের দিক মুসকি একটা হাসি দিলেন আর কি। এবং সেই হাসিটার মধ্যে আর কি অনেক বুক ফাটা কষ্ট ছিল আর কি। তো এই হাসিটা মাঝে মাঝে তারপর যা ঘটলো তা মানে আঙ্কেল এখন বিশ্বাস করতে পারে না যে লোকটি 7 তলা থেকে নিচে ঝাঁপ দিল আর কি। এবং তিনি তো পুরো হতবাক, যেটা কি হলো। তিনি তার দৌড়ের নিচে তাকালেন, দেখলেন যে নিচে বৃদ্ধ লোকটি পড়ে আছে। তো দৌড়িয়ে তিনি তাড়াতাড়ি নিচে গেলেন, নিচে যাবে এবং নিচে যা দেখেন যে কোনো কেউ নাই। তো পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজতে থাকলেন, কিন্তু কাউকে কিছু দেখতে পেলেন না। এবং তাকে খোঁজাখুঁজি দেখার পরে ওই হসপিটালের একটি বয় তাকে জিজ্ঞেস করলেন, ভাই এখানে কি খুঁজছেন? তো তখন তিনি সব ঘটনা তাকে খুলে বললেন এবং খুলে বলার পরে তিনি বললেন, ও ভাইয়া, আপনিও দেখছেন কি? আঙ্কেল বললেন,